আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা এইচএসসি কিংবা এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে হচ্ছে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব, অর্থাৎ মডিফায়ারের বেসিক রুলস এবং আমরা শেষে সবকিছু পড়িয়ে বোর্ড প্র্যাকটিস করব। অর্থাৎ আজকের ক্লাসে মডিফায়ারের এ টু জেড কমপ্লিট হবে। তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়ো কিংবা হচ্ছে অ্যাডমিশন অ্যাসপারেন্ট হও, তাহলে এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে মডিফায়ার। তো আজকে ক্লাসে হচ্ছে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করবো একদম শুরু থেকে। ধরো তুমি জীবনও হচ্ছে মডিফায়ার পড়ো নাই, তোমাকে আমি একদম জিরো থেকে হচ্ছে 100 এ ইনশাল্লাহ নিয়ে যাব। তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটা অবশ্যই যদি তুমি তোমার হাতে তুমি যদি পরে দেখতে চাও তাহলে তোমাকে মাস্ট বি হচ্ছে এই ভিডিওটা সেভ করে রাখতে হবে। ওকে, তো দেখো ভিডিওটা। আচ্ছা, মডিফায়ার হচ্ছে আমরা শুরু করি। মডিফায়ার, আমি যদি মডিফায়ার শব্দটাকে ভাঙাই তাহলে আমি কি পাই? মডিফায়ার শব্দটাকে ভাঙাইলে পাই হচ্ছে মডিফাই প্লাস ইয়ার, তাই না? মডিফাইয়ের সাথে হচ্ছে ইয়ার নাউনের সাফিক্স যুক্ত হয়ে মডিফায়ার হয়েছে। মডিফাই অর্থ কি বলতো? পরিবর্তন করা। মডিফাই অর্থ কি? পরিবর্তন করা। আর যে পরিবর্তন করে তাকে আমরা কি বলি বলতো? মডিফায়ার বলি। যে পরিবর্তন করে তাকে আমরা মডিফাই বলি। মানে মডিফায়ারের কাজই হচ্ছে কি করা বলতো? পরিবর্তন করা। এখন আমরা যদি দেখি একটু পরের স্লাইডে হচ্ছে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন, আমরা দুইটা বাক্য দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? দুইটা বাক্য দেখতে পাচ্ছি। আচ্ছা, বাক্য প্রথম দুইটা খেয়াল করো। শি ইজ এ লেডি, শি ইজ এ লেডি। আচ্ছা, এই বাক্য দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো তো, না, কোনো পার্থক্য নাই। শি ইজ এ লেডি এইটা আর এই দুইটা বাক্য সেম। কিন্তু যখন হচ্ছে আমি এই লেডি শব্দের আগে বিউটিফুল লিখবো, তখন মহিলা হয়ে গেল সুন্দর, রাইট? মহিলা হয়ে গেল কি? সুন্দর। আর যখন হচ্ছে আমি লেডি শব্দের আগে মেরিটোরিয়াস লিখবো, তখন মহিলা হয়ে গেল মেধাবী। একটা জিনিস খেয়াল করো, যখন আমি বিউটিফুল এবং মেরিটোরিয়াস শব্দ দুইটা লিখে নেই তখন মহিলা দুইটা সেম ছিল, কিন্তু এখন একজন মহিলা হয়ে গেল সুন্দর আর একজন মহিলা হয়ে গেল মেধাবী। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই বিউটিফুল শব্দটা বা মেরিটোরিয়াস শব্দটা লেডি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে লেডির অর্থকে পরিবর্তন করতেছে না? মহিলা পরিবর্তন হয়ে গেল না? বুঝতে পারছো তো? আমি আবারও বলতেছি, দেখো, বিউটিফুল এবং মেরিটোরিয়াস শব্দের আগে লেডি বাক্য দুইটা সেম ছিল, কিন্তু যখন বিউটিফুল লেডির আগে বিউটিফুল দিলাম তখন মহিলা হয়ে গেল সুন্দর, আর যখন লেডির আগে মেরিটোরিয়াস দিলাম তখন মহিলা হয়ে গেল কি? মেধাবী। তার মানে এই বিউটিফুল শব্দটা এবং মেরিটোরিয়াস শব্দটা লেডিকে কি করতেছে? পরিবর্তন করতেছে। কি করতেছে? পরিবর্তন করতেছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই বিউটিফুল শব্দটা লেডি শব্দের মডিফায়ার, মেরিটোরিয়াস শব্দটা লেডি শব্দের মডিফায়ার, কারণ তারা বারবার লেডির অর্থকে পরিবর্তন করতেছে। অর্থকে কি করতেছে? পরিবর্তন করতেছে। বুঝতে পারছি? এবং দেখো, এই বিউটিফুল এবং মেরিটোরিয়াস শব্দটা বাদ দিলেও বাক্যটা হয়, যেমন শি ইজ এ লেডি, শি ইজ এ লেডি। তার মানে বুঝতে পারলাম বিউটিফুল এবং মেরিটোরিয়াস শব্দটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য। এতটুকু বুঝছি? চলো এবার সংজ্ঞায় যাই। সংজ্ঞাটা খেয়াল করি। অর্থাৎ সংজ্ঞাটা দেখো, যে কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ, তার মানে মডিফায়ার একটা ওয়ার্ড হইতে পারে, মডিফায়ার একটা ফ্রেজ হইতে পারে, মডিফায়ার একটা ক্লজ হইতে পারে। ফ্রেজ এবং ক্লজ মানে হচ্ছে এক শব্দগুচ্ছ। ফ্রেজ বা ক্লজ মানে কি বলতো? শব্দগুচ্ছ। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, তাহলে ফ্রেজ বা ক্লজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজে মাথায় রাখবা, ফ্রেজে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। ফ্রেজে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, কিন্তু ক্লজে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। বুঝতে পারছো? এই হচ্ছে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য। অর্থাৎ মডিফায়ার একটা ওয়ার্ডও হইতে পারে, মডিফায়ার একটা ফ্রেজও হইতে পারে, মডিফায়ার একটা ক্লজ হইতে পারে। তো দেখো, কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ অন্য কোনো শব্দের পূর্বে অথবা পরে বসে। আমি যদি এখানে লিখি শি ইজ এ বিউটিফুল লেডি, আমি খেয়াল করি কি লিখলাম? শি ইজ এ বিউটিফুল লেডি। এখন আমি খেয়াল করো, দেখো এখানে কি তোমার হচ্ছে শি ইজ এ বিউটিফুল লেডি। দেখো, কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ, ধরো ওয়ার্ডটা কি? বিউটিফুল, অন্য কোন শব্দের পূর্বে অথবা পরে বসে, কোথায় বসছে? লেডির পূর্বে বসছে। যদি ওই শব্দ সম্পর্কে কোন শব্দ সম্পর্কে? লেডি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এখানে এই বিউটিফুল ওয়ার্ডটা লেডি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে না? কারণ দেখো, বিউটিফুলটা বাদ দিলে সেই যে লেডি একটা বাক্য ছিল। তার মানে ওই বিউটিফুল শব্দটা লেডি সম্পর্কে একটা তথ্য প্রদান করছে, যে মহিলাটা কেমন, মহিলাটা সুন্দর। তাহলে তাকে, মানে এই বিউটিফুল শব্দটাকে মডিফায়ার বলে। তার মানে বিউটিফুল শব্দটা হচ্ছে আমার কি? মডিফায়ার। আর ও কাকে মডিফাই করছে? লেডিকে মডিফাই করছে। মডিফায়ারের কি বেসিকটা আমরা বুঝতে পেরেছি?
আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তারপরে আসি মডিফায়ারের সংজ্ঞা তো আমরা বুঝলাম। তারপর দেখো মডিফায়ার আসলে কারা হয়ে থাকে। অনেক সময় কোশ্চেন থাকে যে ভাইয়া মডিফায়ার কি কোনো পার্টস অফ স্পিচ বা মডিফায়ার কি কোনো কিছু? মাথায় রাখবা মডিফায়ার সাধারণত হচ্ছে অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডভার্ব হয়ে থাকে। মডিফায়ার সাধারণত কোন পার্টস অফ স্পিচ দিয়ে হয়ে থাকে? হয় অ্যাডজেক্টিভ হবে, তা না হলে কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, সাধারণত নাউনকেই মডিফাই করে। একটু আগে যে বাক্যটা ছিল আমরা লিখছিলাম কি, এই যে শি ইজ এ বিউটিফুল লেডি, এই বাক্যটা ছিল। দেখো একটু আগে আমরা এই কথাটা বলছিলাম যে এইখানে আমরা বলছিলাম হচ্ছে বিউটিফুল শব্দটা লেডিকে কি করছে? মডিফাই করছে, এই কথাটা বলছি না? আচ্ছা, এখন বিউটিফুল শেষে এফইউএল অ্যাডজেক্টিভের সাফিক্স থাকে, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল শব্দটা কি বলতো? বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর লেডি হচ্ছে কি? নাউন। লেডি হচ্ছে কি? নাউন। এখন একটু আগে বলছিলাম বিউটিফুল লেডিকে মডিফাই করছে। আচ্ছা, এখন বলতে পারি না যে এই বাক্যে শি ইজ এ বিউটিফুল লেডি, এই বাক্যে হচ্ছে অ্যাডজেক্টিভটা নাউনকে কি করছে? মডিফাই করছে, কারণ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে নাউনটাকে পরিবর্তন করছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব সাধারণত আরেকটা ভার্ব অ্যাডজেক্টিভ এবং অপর একটা অ্যাডভার্বকে মডিফাই করে। তার মানে অ্যাডভার্ব মডিফাই করে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে। মাথায় রেখে দেবে একদম সহজ বিষয়। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে, আর নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সকল কিছুকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমি যদি বলি যে ধরো শি ওয়াক্স স্লোলি, খেয়াল করো স্লোলি হচ্ছে কি? অ্যাডভার্ব। স্লোলি কি? অ্যাডভার্ব। তাইলে এখানে দেখো, খেয়াল করো যে স্লোলি তো অ্যাডভার্ব, তাই না? তাহলে এই স্লোলিটা কি ওয়ার্ক সম্পর্কে তথ্য দিচ্ছে না? কি স্লোলিটা কি করতেছে? ওয়ার্ক সম্পর্কে কি দিচ্ছে? তথ্য দিচ্ছে না যে সে কিভাবে হাঁটতেছে, সে স্লোলি হাঁটতেছে। আবার আমি যদি বলতাম শি ওয়ার্কস র্যাপিডলি, কি বলতাম? র্যাপিডলি। তখন কি হয়ে যেত? সে কিভাবে হাঁটতেছে? সে হচ্ছে দ্রুত হাঁটতেছে। তার মানে এই স্লোলি বা র্যাপিডলি ওয়ার্ক সম্পর্কে কি তথ্য প্রদান করতেছে। তাহলে এইখানে এই বাক্যে একবার বলতে পারি স্লোলি ওয়ার্ককে মডিফাই করতেছে, আবার বলতে পারি এখানে স্লোলি বা র্যাপিডলি শেষে এলওয়াই থাকা, এরা হচ্ছে অ্যাডভার্ব, আর ওয়ার্ক হচ্ছে ভার্ব। এই বাক্যটাতে অ্যাডভার্ব ভার্বটা কি করতেছে? মডিফাই করতেছে। বুঝতে পারছি? এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে মডিফায়ার পারতে হলে রুলস এর পাশাপাশি ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে। এই কথাটা কেন বললাম? ধরো আমি রাইট ফর্ম ভার্বস এর কথা বলি। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে কি হয়? ভার্ব টু হয়, সাবজেক্ট থাকলে ভার্ব টু হয়, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান হয়। লেস্ট থাকলে কি হয়? শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান হয়। এখন ধরো পরীক্ষায় প্রচুর কঠিন বাক্য আসছে, চিংচাং চুংচাং আসছে, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে তুমি কিছু না বুঝলে তুমি এটাকে ভার্ব, সাবজেক্ট থাকলে ভার্ব টু করার চেষ্টা করবা। লেস্ট আছে, লেস্ট থাকা মানে তুমি এটাকে কি দিবা? শুড প্লাস ভার্ব ওয়ান চেষ্টা করবা। অর্থাৎ তোমার বাংলা না জানলেও কিন্তু তুমি ওগুলা সার্ভাইভ করতে পারতেছো। কিন্তু মডিফায়ার এমন, তোমাকে রুলস শেখানো হবে এরকম যে ব্রেকেটে যদি এরকম ডিরেকশন দেওয়া দেয় তাহলে অ্যাডজেক্টিভ দিবা, ব্রেকেটে যদি এরকম দেওয়া দেয় তাহলে অ্যাডভার্ব দিবা। এগুলো হচ্ছে তোমাকে শিখাই দেওয়া হবে। কিন্তু তোমার ভোকাবুলারিতে স্ট্রং কেন হতে হবে? তোমাকে মডিফায়ার যে প্যাসেজটা দিবে ওই প্যাসেজটা পড়ে বাংলা বুঝে তোমাকে যথোপযুক্ত একটা সঠিক অ্যাডজেক্টিভ ওয়ার্ড তোমার বসাইতে হবে। যদি তুমি ভোকাবুলারিতে স্ট্রং না হও তাহলে কখনোই হচ্ছে তুমি মডিফায়ার পারবা না। তার মানে মডিফায়ার পারতে হলে আমার রুলস যেমন অনেক ইম্পর্টেন্ট, আবার কি ভোকাবুলারিও কি অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সটে যাই। তো এখন দেখো, তো এরপরে কি আছে? মডিফায়ার হচ্ছে সাধারণত কয় প্রকার? মডিফায়ার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, অর্থাৎ প্রি মডিফায়ারটা কি? ওয়ার্ডের পূর্বে বসবে। যেমন এই একটু আগে যে ছিল শি ইজ এ বিউটিফুল লেডি, বিউটিফুলটা ছিল মডিফায়ার, কাকে মডিফাই করছে? লেডিকে। ওইটা বিউটিফুলটা লেডির পূর্বে বসছে না, তার মানে ওই ক্ষেত্রে কি ঘটছে? প্রি মডিফাই ঘটছে। আর পোস্ট মডিফায়ারটা হচ্ছে ওয়ার্ডের পরে বসবে, অর্থাৎ যাকে মডিফাই করবে তার পরে মডিফায়ারটা বসবে। যেমন শি ওয়াক্স স্লোলি, এখানে স্লোলি হচ্ছে মডিফায়ার, কাকে মডিফাই করছে? ওয়াককে। তাহলে মডিফায়ারটা যাকে মডিফাই করছে তার পরে বসছে না, স্লোলিটা ওয়াকের পরে বসছে না, তার মানে এই বাক্যে কি করছে বলতো? এই বাক্যে হচ্ছে পোস্ট মডিফাই করছিল। বুঝতে পারছি? তো দেখো আমাদের পরীক্ষার জন্য হচ্ছে কি কি মডিফাই পড়তে হবে, যদিও এই লিস্টটা হচ্ছে তোমার এখন ওইভাবে না জানলেও হবে। মোটামুটি হচ্ছে আমরা প্রি মডিফায়ার আছে হচ্ছে 12, মোটামুটি 12 রকম প্রি মডিফায়ার আছে। এগুলা বিস্তারিত আজকের ক্লাসে আমরা শিখবো। এই যে ইউজ ডিটারমিনার,
সরি, হ্যাঁ। তো দেখো এই যে ধরো ইউজ ডিটারমিনার, তারপর হচ্ছে প্রি মডিফাই দা নাউন, নাউন অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন এস প্রি মডিফায়ার, ইন্টেন্সিফায়ার, আর্টিকেল, তারপরে কোয়ান্টিফায়ার, ডেমোস্ট্রেটিভ, পসেসিভ, কম্পাউন্ড, প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই হচ্ছে মোটামুটি এই 12টা হচ্ছে প্রি মডিফাই করলে হয়ে যায়। তারপরে পোস্ট মডিফায়ারে যদি বলি, পোস্ট মডিফাই দা ভার্ব, ইউজ ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ ক্লজ, অ্যাপোজিটিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বা পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই 8টা, 12 আর 8 কত? এই যে 20 প্রকার, এই 20 প্রকার যদি মডিফায়ার আমরা পড়ি, ইনশাল্লাহ আমাদের লাগবে না আর এক্সট্রা কিছু পড়তে হবে দুই একটা। আজকের ক্লাসে এই 20 প্রকার মডিফায়ারের ডিটেলস হচ্ছে ইনশাল্লাহ আমরা শিখবো। ধৈর্য ধরে ক্লাসটা করো, খাতা কলম নিয়ে বসো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। ওকে, তো এখন চলো আমরা আস্তে আস্তে বিস্তারিত শিখি। 1 নাম্বার, আমরা যে সিরিয়ালে হচ্ছে আমরা লিস্ট করছি ওই সিরিয়ালটা ইনশাআল্লাহ আমরা শিখবো। তো প্রথমে ছিল হচ্ছে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দা নাউন, ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দা নাউন। এখন হচ্ছে ডিটারমিনার বলতে আমাদের 6 ধরনের হয়। ডিটারমিনার কয় ধরনের হয়? 6 ধরনের। সেটা হচ্ছে ডিটারমিনার বলতে বোঝায় কি, আর্টিকেল, আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, পসেসিভ এক ধরনের ডিটারমিনার, কোয়ান্টিফায়ার এক ধরনের ডিটারমিনার, ডেমোস্ট্রেটিভ এক ধরনের ডিটারমিনার, নাম্বার এবং ডিস্ট্রিবিউটিভ এক ধরনের ডিটারমিনার। অর্থাৎ তোমাকে যদি পরীক্ষায় বলে যে ইউজ ডিটারমিনার, তার মানে তুমি এখানে আর্টিকেল দিতে পারো, ডেমোস্ট্রেটিভ দিতে পারো, পসেসিভ দিতে পারো, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ দিতে পারো, তারপরে হচ্ছে তোমার ডেমোস্ট্রেটিভ, নাম্বার দিতে পারো, কোয়ান্টিফাইড দিতে পারো। এই 6টা দিলেই হবে। অর্থাৎ তাহলে তুমি শূন্যস্থানে কি দিবা? এন দিয়ে দিবা। এন দি কি? আর্টিকেল। মাই, ইওর, আওয়ার, হিজ, হার এগুলা কি? পসেসিভ। সাম, মেনি, ফিউ, মাচ এগুলা কি? কোয়ান্টিফায়ার। লিটল, তারপরে হচ্ছে সরি, ওয়ান, টু এগুলা কি বলতো? তারপর এগুলো হচ্ছে নাম্বার। আর ডিস্ট্রিবিউটিভ বলতে কি বুঝাইছি? যেমন এই যে ইচ, এভরি এগুলা। আর ডেমোস্ট্রেটিভটা হচ্ছে মিস করছি, দেস, দিস, দ্যাট, দেস, দোস। এই 4টা হচ্ছে ডেমোস্ট্রেটিভ। তার মানে ডিটারমিনার বললে তোমার এগুলা লিখলেই তোমার সঠিক। এখন সঠিক বাক্য অনুযায়ী তোমার কি ডিটারমিনার লিখতে হবে। তার মানে ডিটারমিনারটা একটু আমরা না দেখে বা হচ্ছে আমরা একটু সাথে সাথে রিপিট করি। যদি আমাকে পরীক্ষা ডিটারমিনার বলে তাহলে আমি কি কি দিতে পারবো? আর্টিকেল দিতে পারবো, পসেসিভ দিতে পারবো, কোয়ান্টিফাই দিতে পারবো, ডেমোস্ট্রেটিভ দিতে পারবো, ডিস্ট্রিবিউটিভ দিতে পারবো, নাম্বার দিতে পারবো। আর্টিকেল কোনগুলা? এ এন ডি। ডেমোস্ট্রেটিভ কোনগুলা? দিস, দ্যাট, দেস, দোস। পসেসিভ কোনগুলা? মাই, ইওর, আওয়ার, হিজ, হার। তারপর কোয়ান্টিফায়ার কোনগুলা? সাম, মেনি, ফিউ, লিটল। নাম্বার কোনগুলা? 1 2 3। ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? ইচ, এভরি, ফিউ। বুঝতে পারছি? তো আমার এগুলা অর্থ অনুযায়ী, বাক্য অনুযায়ী এগুলা যে কোনো একটা লিখলে ইনশাল্লাহ ডিটারমিনার ওকে। তো চলো আমরা হচ্ছে একটা প্র্যাকটিসে চলে যাই, অর্থাৎ উদাহরণে চলে যাই। দেখো এই উদাহরণটা খেয়াল করি একটু। এখানে কি বলছে? ড্যাশ পিপল আর এফেক্টেড ইন ডেঙ্গু। যদিও এখানে কি বলছে? ইউজ ডিটারমিনার। এখন ডিটারমিনার মানে কি অনেক হাতে অপশন, তোমার খেয়াল রাখতে হবে খালি একটা জিনিস, পিপল যেহেতু প্লুরাল, পিপল কি প্লুরাল, তার মানে এখানে আমি এ বা হচ্ছে ওয়ান এগুলো দিতে পারবো না, এগুলো তো সিঙ্গুলার ডিটারমিনার, তাই না? তার মানে এখানে আমি ম্যানি, সাম, ফিউ এগুলো দিতে পারবো। সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো খুব সহজ হয়। প্যাসেজ মডিফায়ার থাকলে হচ্ছে তোমার ওই প্যাসেজটা পড়ে তোমার যে ডিটারমিনারটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিতে হবে। আচ্ছা, তবে আই বট ড্যাশ বুক, এই দেখো এখানে বুক সিঙ্গুলার আছে, তার মানে এখানে চাইলে আমি কি দিতে পারি? আই বট এ বুক ইয়েস্টারডে, কারণ এটা কি ডিটারমিনার, ধর এগুলো ডিটারমিনারই চাইছে। আচ্ছা, তো তারপরে আসি হচ্ছে নেক্সট, আমরা যদি খেয়াল করি 2 নাম্বার ছিল হচ্ছে তোমার প্রি মডিফাই দা নাউন। কি ছিল? প্রি মডিফাই দা নাউন। দেখো এর আগে একটা আলোচনা হয়েছে যে নাউনকে মডিফাই করার ক্ষমতা কার আছে? অ্যাডজেক্টিভের। ঠিক আছে, বুঝতে পারছো? আর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে মডিফাই করার ক্ষমতা কার আছে? অ্যাডভার্বের। তার মানে হচ্ছে এখানে প্রি মডিফাই দা নাউন, অর্থাৎ এই ক্ষেত্রে শূন্যস্থানে প্রি মডিফাই দা নাউন বলে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এটা আরেকটা নাম আছে, অনেক সময় পরীক্ষায় বলে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে, ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার এভাবেও আসে। তোমার তো ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার বলে দিলে তোমার জন্য পথটা সহজই হয়ে গেল যে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ দিতে হবে। যদি পরীক্ষা বলে প্রি মডিফাই দা নাউন, তাহলে শূন্যস্থানে তোমার ডেফিনিটলি কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা কি করবে? নাউনকে মডিফাই করবে। বুঝতে পারছো? নাউনকে মডিফাই করবে। যেমন আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ। তো এখানে বলছে প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন মানে শূন্যস্থানে কি বসাবা? একটা অ্যাডজেক্টিভ বসাবা। এখন আমাকে বলো কি অ্যাডজেক্টিভ বসানো যায়? যেমন আর্সেনিক ইজ এ হচ্ছে টক্সিক দিতে পারি। হ্যাঁ, টক্সিক দিতে পারি, এটা যেটি বিষাক্ত। হার্মফুল দিতে পারি, ক্ষতিকারক। ওকে, তারপরে ধরো একটা ভালো শব্দ হানিকারক, ডেট্রিমেন্টাল। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ডেট্রিমেন্টাল। এই যে এই শব্দগুলা হচ্ছে আমরা দিতে পারি হানিকারক, ক্ষতিকারক বা বিষাক্ত পদার্থ। ক্লিয়ার?
আচ্ছা, আশা করি বুঝছি। ওয়াটার ইজ এন ড্যাশ এলিমেন্ট, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। ধরো এটা প্রি মডিফাই দা নাউন, সবটা আমি সলভ করে দিলে তোমার সৃষ্টিশীলতা, তোমার মেধা কাজে লাগবে না। তো এখানে ধরো আমি বললাম যে ইম্পর্টেন্ট এসেনশিয়াল বাদে তুমি লেখার চেষ্টা করো, আমি দেখবো যে ইম্পর্টেন্ট এসেনশিয়াল ছাড়া তুমি কি লিখতে পারছো, এটা তুমি আমাকে ইনবক্সে দেখাবা। ওকে, তো এই হচ্ছে প্রি মডিফাই দা নাউন। আশা করি বুঝতে পারছি। প্রি মডিফাই যার মানে ডিটারমিনার মানে কি বুঝছি, ডিটারমিনার মানে ওই 6টা দিলেই হবে, প্রি মডিফাই দা নাউন মানে অ্যাডজেক্টিভ দিলেই হবে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার মানে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার মানে শূন্যস্থানে কি দিতে হবে, শূন্যস্থানে একটা নাউন বসবে। আর যেহেতু নামকরণটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, তো মাথায় রাখবা ওই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং এরা নাউনকে কি করবে, মডিফাই করবে। অর্থাৎ ইউজ নাউন অ্যাডজেক্টিভ বলা মানে হচ্ছে নাউনের আগে আরেকটা নাউন বসে ওই পরের নাউনটি কি করবে, মডিফাই করবে। বুঝতে পারছি। আর যেহেতু শূন্যস্থানে যে নাউনটা থাকবে তার আগে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই জন্য একে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। মূলত ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার আর ইউজ নাউন অ্যাজ প্রি মডিফায়ার এর ব্যবহার সেম। নাউন অ্যাডজেক্টিভ বললেই শূন্যস্থানে নাউন দিবা, আর ইউজ নাউন বললে তো শূন্যস্থানে নাউনই দিবা। আচ্ছা, তো দেখো কি বলছে এখানে, হি বট এ বিউটিফুল ড্যাশ পট। এখানে বলছে হচ্ছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? তাইলে পট মানে হচ্ছে পাত্র, পট মানে কি, পাত্র। সে একটা সুন্দর কি পাত্র কিনলো। ধরো আমি এখন তো অবশ্যই আমার শূন্যস্থান নাউন দিতে হবে, এখানে কোনো অ্যাডজেক্টিভ দিতে পারবো না, কারণ বলছি কি নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমি দিতে পারি টি পট বা হচ্ছে ওয়াটার পট, এগুলো কি নাউন। এবার এটাকে নাউন অ্যাডজেক্টিভ কেন বলা হয়, কারণ এটা বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়াটার হচ্ছে নাউন, এই দুইটা মিলে হচ্ছে কি পট কে মডিফাই করছে। সে কি পাত্র কিনলো, সে সুন্দর একটা চায়ের পাত্র কিনলো। বুঝতে পারছো? নাউনকে যদি আহ একটা নাউন মডিফাই করে, সেই নাউনটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। এটা আমরা পরে মডিফাই আমরা পড়বো, আশা করি বুঝতে পারছি। নেক্সট নেক্সটটা খেয়াল করি, দেখো নেক্সট হচ্ছে ইউজ নাউন এস প্রি মডিফায়ার। মাথায় রাখবে ইন্টার লেভেলে এসে, ইন্টার লেভেলে ইউজ নাউন এস প্রি মডিফায়ার আর ইউজ নাউন অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার সেম। তবে এইখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, একটু খেয়াল করো, যেটা তোমার অ্যাডমিশনে অনেক কাজে লাগবে। দেখো ইউজ নাউন এস প্রি মডিফায়ার মানে কি, ইউজ নাউন বলছি তো নাউন ব্যবহার, তাহলে এই ক্ষেত্রে শূন্যস্থানে কি বসবে, নাউন বসবে, যা কিনা অপর একটা নাউনের আগে বসবে। কারণ পড়তেছি কি প্রি মডিফায়ার, তার মানে কি বসবে, আগে বসবে, আগে বসে নাউনকে মডিফাই করবে, আর যা কিনা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা ঘটনাটা কি হইলো বুঝলাম না, খেয়াল করো। আচ্ছা, মনে করো শূন্যস্থান তারপরে নাউন আছে, তাহলে আমরা জানি নাউনের আগে নাউনকে মডিফাই করার ক্ষমতা একমাত্র কার বলতো, নাউনকে মডিফাই করার ক্ষমতা হচ্ছে একমাত্র অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু ইউজ নাউন এস প্রি মডিফায়ার বলা মানে ওইখানে শূন্যস্থানে তুমি কি বসাচ্ছ, ওইখানে শূন্যস্থানে তুমি হচ্ছে একটা নাউন বসাচ্ছ। কি বসাচ্ছ, নাউন বসাচ্ছ। এই যে শূন্যস্থানে নাউনটা তুমি বসাচ্ছ, এই নাউনটা অ্যাকচুয়ালি কার মতো কাজ করতেছে, নাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না। এটা এখানে বলছে যে শূন্যস্থানে নাউন বসবে, যা কিনা আরেকটা নাউনের কোথায় বসবে, আরেকটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে এবং যা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। বুঝতে পারছি? যেমন এবার আমরা হচ্ছে দুইটা জিনিস দেখি। প্রথমে দেখো হি হি মেড এ ড্যাশ জার্নি, ইউজ নাউন। দেখো দুইটা বাক্য, একটা হচ্ছে হি মেড এ ড্যাশ জার্নি, ইউজ নাউন, আবার সেম দিয়ে বললাম যে হি মেড এ ড্যাশ জার্নি প্রি মডিফাইড নাউন। দেখো বাক্য সেম, আমার ব্রেকেটের ডিরেকশন আলাদা হওয়ার কারণে কিন্তু উত্তরও পরিবর্তন হয়ে যায়। খেয়াল করো যে হি মেড এ ড্যাশ জার্নি বলছে নাউন, তাহলে এখন তুমি যদি এখানে বিউটিফুল লেখো তাহলে কি তোমার হবে না, বিউটিফুল তো অ্যাডজেক্টিভ। তুমি যদি এখানে লেখো হি মেড এ মেমোরেবল জার্নি, তোমার কি হবে না, এটা তো অ্যাডজেক্টিভ। এখানে তুমি দিতে পারো হি মেড এ ড্যাশ জার্নি, তো হি মেড এ বোট জার্নি বা বাস জার্নি বা হচ্ছে ট্রেন জার্নি। বুঝতে পারছো? আর ধরো আমি এখানে বললাম হি মেড এ ড্যাশ জার্নি প্রি মডিফাই দা নাউন। প্রি মডিফাই দা নাউন মানে শূন্যস্থানে কি বসবে, শূন্যস্থানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। তার মানে এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসলে কি হয় বলতো, ধরো আমি এখানে দিলাম যে হি মেড এ মেমোরেবল জার্নি। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এখন একটা জিনিস তোমাদের আমি দেখাই। আচ্ছা, তো এইখানে হ্যাঁ এই আচ্ছা এই ইন্টেন্সিফাই পড়ার আগে হচ্ছে আমি এই পৃষ্ঠায় হচ্ছে জিনিসটা দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, ধরো এডমিশনে খুব মনোযোগ দিও, খুবই মনোযোগ দিও। ধরো বললো যে দা ওয়ার্ড ট্রেন, দা ওয়ার্ড ট্রেন ইজ এ, খেয়াল করো, বা ধরো বাস। দা ওয়ার্ড কোশ্চেনটা এরকম আসছে, মনোযোগ দিয়ে আমি এখানে ছোট করে লিখতেছি। ধরো একটা কোশ্চেন আসছে, দা ওয়ার্ড ট্রেন ইজ এ। এখানে অপশনে দিলে হচ্ছে নাউন, অপশন বি তে দিল অ্যাডজেক্টিভ, অপশন সি তে দিল ভার্ব, অপশন ডি তে দিল অ্যাডভার্ব। আবার আরেকটা কোশ্চেন দিচ্ছে, ধরো আরেকটা কোশ্চেন দিচ্ছে হচ্ছে এখানে লিখলাম, এটা খেয়াল করো যে
ধরো এই বাক্যটা দিল, হি মেড এ ট্রেন জার্নি। খেয়াল করলো বাক্যটা দেখো, হি মেড এ ট্রেন জার্নি, দেন তোমাকে লিখলো হেয়ার ট্রেন ইজ এ। ধরো ওইখানেও সেম অপশন দিল, অপশন এ তে দিল হচ্ছে নাউন, অপশন বি তে দিল অ্যাডজেক্টিভ, অপশন সি তে ভার্ব, অপশন ডি তে হচ্ছে অ্যাডভার্ব। এখন তুমি কি করবা, খেয়াল করো, বুঝো। তুমি দেখো স্টুডেন্টরা কিভাবে মানে ধরা খায়। তুমি তো জানো ট্রেন এটা একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, যানবাহন, তুমি তো নাউন দিবা। এখন তুমি খেয়াল করো, পরীক্ষা আসছে দা ওয়ান ট্রেন ইজিকে, তুমি তো ভাবা আরে ট্রেন, এটা তো কত সহজ কোশ্চেন, ট্রেন হচ্ছে যানবাহন, তুমি নাউন দিলা, আচ্ছা নাউন দিলা। তারপরে তোমার পরীক্ষা আসছে হি মেড এ ট্রেন জার্নি, হেয়ার ট্রেন ইজ এ, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। তুমি তো বললা ধরো ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে যা রে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নামে একটা আইটেম আছে, যা রে কি সহজ কোশ্চেন আসছে, আম্মু তোমার ছেলে তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় গেছে। কারণ কি, তোমার ছেলে তো পড় পারছে যে হি মেড এ ট্রেন জার্নি, ট্রেন তো একটা ট্রান্সপোর্টেশন, তাহলে লাগাও হচ্ছে নাও, তুমি দিয়ে দিলা। কিন্তু তোমার কি এটা হয়েছে? হয় নাই। কেন? যখন শুধু ওয়ার্ড ট্রেন তখন কিন্তু এটা নাউন, এটা ঠিক আছে। কিন্তু এই বাক্যে হি মেড এ ট্রেন জার্নি, এই বাক্যে না ট্রেনটা নাউন হওয়া সত্ত্বেও যেহেতু জার্নি নামক নাউনকে মডিফাই করছে, তাহলে ও কিসের মতো কাজ করতেছে? ও অ্যাডজেক্টিভ এর মতো কাজ করতেছে। তখন এই নাউন ক্রস হবে, আর সঠিক হবে কি বলতো? অ্যাডজেক্টিভ। তার মানে যা দেখেছো তা তা নয়, সাবধান, বুঝতে পারছো? ওকে, নেক্সট পড়ায় চলে যাই। এগুলো অ্যাডমিশনে আসা অনেক ইম্পর্টেন্ট। তো তারপরে আসি হচ্ছে ইউজ ইন্টেন্সিফায়ার। যদি বলি মডিফায়ারের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ইন্টেন্সিফায়ার, যার কেউ নেই তার ইন্টেন্সিফায়ার আছে। মানে ধরো তুমি খুব খারাপ কোশ্চেন আসছে, তুমি যদি কিছু নাম্বার তুলতে চাও তাহলে তুমি ইন্টেন্সিফায়ার দিয়ে নাম্বার তুলতে পারবে। তো ইউজ ইন্টেন্সিফায়ার। আচ্ছা ইন্টেন্সিফায়ার মানে কি জানো? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে এরা শব্দকে তীব্র করে। কি করে? তীব্র করে। অর্থাৎ এই দেখো, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাই? ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই প্লাস ইয়ার। ইন্টেন্সিফাই মানে কি বলতো? ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্র করা। ইন্টেন্সিফাই মানে কি? তীব্র করা। আর যে তীব্র করে তারে কি বলে? ইন্টেন্সিফায়ার বলে। তো এখন ইন্টেন্সিফায়ার আসলে কোন পার্টস অফ স্পিচ? এরা হচ্ছে সাধারণত অ্যাডভার্ব। এরা সাধারণত কি? অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের কাজ কি? কাকে মডিফাই করা? অ্যাডজেক্টিভকে মডিফাই করা। তার মানে শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার সঙ্গে একটা অ্যাডভার্বও করতে পারে। তো এরা সাধারণত হচ্ছে অ্যাডভার্ব, যা কিনা কি করে? অ্যাডজেক্টিভের পূর্বে বসে, তাই না? কার পূর্বে বসে? ইন্টেন্সিফাই সবসময় অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আর হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আর তোমার কোনো পেনই নাই, ইন্টেন্সিফাই মানে হচ্ছে তুমি ডাইরেক্ট হচ্ছে সো, ভেরি, টু আর মাছটা দিয়ে দিবা। মাছ সব সময় হয় না, মাঝে মাঝে মাছের ব্যবহার হয়, ওগুলো হচ্ছে বোর্ড প্র্যাকটিস করতে গেলে নিজেই বুঝতে পারবা। সাধারণত সো আর ভেরি ব্যবহারটা হয়, টু এর ব্যবহারও রেয়ার। হি ইজ ড্যাশ ফিউরিয়াস, ফিউরিয়াসের শেষে ওইএস আছে। কি আছে? ওইএস আছে। ওইএস কার সাফিক্স বলতো? অ্যাডজেক্টিভের সাফিক্স। তার মানে ফিউরিয়াস মানে হচ্ছে, ফিউরিয়াস অ্যাডজেক্টিভ। এখানে বলছে ইন্টেন্সিফাই, তাহলে এখানে কি দেওয়া যেতে পারে? ভেরি। তারপর হি ওয়াক্স ড্যাশ স্লোলি, এটা অ্যাডভার্ব, সে খুব স্লোলি হাঁটতেছে। ঠিক আছে, তো এখানে আবার হি ওয়াক্স ড্যাশ স্লো থাকতে পারে, স্লোলিও থাকতে পারে, স্লো থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো এখানে ইন্টেন্সিফায়ার বলছে মানে আমি এখানে চাইলে কি দিতে পারবো? ভেরি দিতে পারবো, অথবা কি দিতে পারবো? সো দিতে পারবো, কারণ ইন্টেন্সিফায়ার মানেই হচ্ছে ভেরি বা সো দিতে হবে। ইন্টেন্সিফায়ার ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আসি হচ্ছে, চলো আমরা একটা শর্টকাটে রিভিশন দিয়ে দিই এগুলো শুরু থেকে। মানে রিভিশন বলতে হচ্ছে একটু মনে করার চেষ্টা করি যে কি প্রথমে কি ছিল? ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? আর্টিকেল, পসেসিভ, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, নাম্বার, এগুলো দিতে পারবো। আচ্ছা, প্রিমডিফাই জানো? প্রিমডিফাই জানো নাউন মানে হচ্ছে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ দিব। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে শূন্যস্থানে কি দিব? নাউন দেব। ইউজ নাউন, ওইখানে তো নাউনই দিব। আর ইন্টেন্সিফাই মানে হচ্ছে এখানে সো, ভেরি, টু বা মাস দিব, তবে সো ভেরি ব্যবহারটাই বেশি। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসে আর্টিকেল। একদম ইজি। ইন্টেন্সিফায়ার আর আর্টিকেলটা হচ্ছে, ও দুঃখিত। তো ইন্টেন্সিফায়ার আর আর্টিকেলের ব্যবহারটা খুবই সহজ। কিভাবে সহজ আমি একটু খেয়াল করি। দেখো, আর্টিকেল মানে তো বুঝতেই পারতেছো, শূন্যস্থানে কি দিবা? এন দিয়ে দিবা। এ, এন আর হচ্ছে দি দিবা। তবে তোমাকে আর্টিকেল একটা মজার জিনিস শিখাই দিই। এটা এই উচ্চারণ চেঞ্জ নিয়ে পরে কথা বলতেছি। আর্টিকেলের মজার বিষয়টা হচ্ছে না চিনলে এ, চিনে ফেললে দি। এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে একটা মজার জিনিস। কি? একটা বাক্যে এ আর হচ্ছে দিয়ার ব্যবহারটা কোথায়? না চিনলে এ, চিনে ফেললে কি দিয়ে দিবা? দি দিয়ে দিবা। এটা আসলে কি একটা একটা বাক্য তোমাকে দেখাই। যেমন ধরো আমি বললাম যে আই স ড্যাশ লেডি, ফুল স্টপ, ড্যাশ লেডি ইজ পুয়ার। খেয়াল করুন, আই স ড্যাশ লেডি ইজ পুয়ার। এখন কথা হচ্ছে আই স ড্যাশ লেডি, আমি কি মহিলাটাকে চিনি? চিনি না কিন্তু। মহিলাটাকে না চিনি না, প্রথম শুনলাম, তাহলে এখানে কি বসবে? এ। না চিনলে এ। এবার তো মহিলাকে চিনি, প্রথম বাক্যে চিনি ফেলছি, তাহলে এখানে কি হবে? ড্যাশ লেডি ইজ পুয়ার, তাহলে কি হবে? দ্য লেডি ইজ পুয়ার। বুঝছো? নিয়মটা হলো
যখন অনির্দিষ্ট ভাবে কোনো নাউন থাকে প্রথমে তখন হচ্ছে এ হয়, এরপরে যতবার ওই নাউনটা নির্দিষ্ট ভাবে থাকবে ততবারই কি হবে, দি হবে। এবার একটা মজার নিয়ম শিখবো। নিয়মটা কি একটু মনোযোগ দিও। সেটা হচ্ছে আমরা আর্টিকেলে 654 থেকে বহুত এরকম শিখে আসছি যে এইচ এর উচ্চারণ অ হইলে একরকম, হ হইলে একরকম, তারপরে হচ্ছে ইউ এর উচ্চারণ আ হইলে একরকম, ইউ হইলে একরকম। এগুলা করে আমাদের জীবনটা আরো বেশি বেদনাদায়ক হয়ে গেছে। আমাদের আলাদা আলাদা করে আরো রুলস পড়তে হয়েছে। চলো আজকে হচ্ছে আমরা এমন একটা শর্ট ট্রিক পড়বো যে শর্ট ট্রিকের কারণে হচ্ছে আমাদের আর কোনো ঝামেলা হবে না। খেয়াল করো। আচ্ছা, এই শর্ট ট্রিকের আগে একটু দেখি ও এই শব্দটা খেয়াল করি। এর মূলত ভেজাল লাগাই হচ্ছে 4টা লেটার, ও, ই, ইউ আর এইচ। ও এর স্বাভাবিক উচ্চারণ কি বলতো? ও এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে তোমার কি, ও, তাই না? ও এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে ও। ই এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে এ, খেয়াল রাখি। ইউ এর স্বাভাবিক উচ্চারণ কি, আ, যেমন আনকমন, আরবান। ও এর স্বাভাবিক উচ্চারণ ও, অরেঞ্জ, অনিয়ন। ই এর স্বাভাবিক উচ্চারণ কি, এ, যেমন এগ, এলিফ্যান্ট। আর এইচ এর স্বাভাবিক উচ্চারণ কি, হ, হাম্বেল, হিস্ট্রি, তাই না? এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। এবার আমার রুলসটাকে খেয়াল করো এবং দেখো ও, ই এগুলা কি, এগুলা কিন্তু ভাওয়েল। এগুলা কি ভাওয়েল না? এগুলা ভাওয়েল। তাইলে এগুলোর ক্ষেত্রে কি বসে, এন বসে। আর এইচ, এইচ তো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে কি বসে, এ বসে। এবার রুলসটা খেয়াল করো। রুলসটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। রুলসটা হলো একবারে সব এতদিন ধরে যে এরকম ও এর আলাদা নিয়ম পড়ছো, ই এর আলাদা নিয়ম পড়ছো, ইউ এর আলাদা নিয়ম পড়ছো, এইচ এর আলাদা নিয়ম পড়ছো, আর কষ্ট করা লাগবে না। রুলসটা হচ্ছে উচ্চারণ চেঞ্জ, আর্টিকেল চেঞ্জ, উচ্চারণ চেঞ্জ, আর্টিকেল চেঞ্জ। চলো একটা বাস্তবধর্মী উদাহরণ দেখি। উচ্চারণটা যেটা, এই যে এই উচ্চারণগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, আর্টিকেল ধাম করে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো চলো দেখি যে কথা ঠিক না বেঠিক। আমরা হচ্ছে বাস্তবধর্মী দেখি। আই ইট ড্যাশ অরেঞ্জ, আই ইট ড্যাশ অরেঞ্জ। ও এর উচ্চারণ ওই আছে, উচ্চারণ চেঞ্জ হয় নাই। ও একটা ভাওয়েল, তাহলে ভাওয়েলের ক্ষেত্রে কি হবে, এন। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। ওমা, ও এর উচ্চারণ ও এর থেকে ওয়া হয়ে গেল, তাহলে উচ্চারণ চেঞ্জ, আর্টিকেলও চেঞ্জ। এন থেকে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। দেখো, হি হ্যাজ জাস্ট ইটেন ড্যাশ এগ। সে ডিম খাইলো, খেয়েছে, সে একটা ডিম খেয়েছে। তো এখন খেয়াল করো, এ এর উচ্চারণ এই আছে, উচ্চারণটা ঠিক আছে। ই তো ভাওয়েল, ই ভাওয়েল থাকা মানে কি, এখানে কি বসবে, এন। ই এর উচ্চারণ এই আছে। এবার দেখো, আই স ড্যাশ ইউই ইন দ্য জঙ্গল। ইউই মানে হচ্ছে মেষ বা ভেড়া। এখন ইউ এর উচ্চারণটা ইউই বলতেছি, উচ্চারণ চেঞ্জ হয়ে গেল না? উচ্চারণ চেঞ্জ, আর্টিকেলও চেঞ্জ, এন এর জায়গায় এ হয়ে গেল। এবার দেখো, দিস ইজ ড্যাশ আনকমন ম্যাটার। দেখো, ইউ এর উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ কি, আ, স্বাভাবিক উচ্চারণই আছে। তাহলে ইউ যেহেতু ভাওয়েল, তাহলে এখানে কি বসবে, এন বসবে। তারপর দেখো, ইট ইজ ড্যাশ ইউনিক চান্স। আচ্ছা, ইউনিক চান্স বলছি। এখন এখন কথা হচ্ছে, ইউ এর স্বাভাবিক উচ্চারণ তো আ, কিন্তু এখানে হয়ে গেল কি, ইউ, ওই যে ইউ, উচ্চারণ চেঞ্জ, সো আর্টিকেলও চেঞ্জ। হি মেড ড্যাশ হিস্ট্রি। আমরা জানি এইচ এর স্বাভাবিক উচ্চারণ কি, হ, হয় তো আছে, হিস্ট্রি, হ, উচ্চারণটা কিন্তু হিস্টোরি না, উচ্চারণ বলে কি, হিস্ট্রি। আচ্ছা, তাহলে উচ্চারণ আর উচ্চারণ তো সেমই আছে, এবং এই যেহেতু কনসোনেন্ট তাহলে কি হবে, এ। এবার আসে, ইট ইজ ড্যাশ অনার টু মি। উচ্চারণ চেঞ্জ হয়ে গেল না? উচ্চারণ তো চেঞ্জ, তাহলে আর্টিকেলও চেঞ্জ। আগে ছিল এ, এখন হয়ে যাবে এন। তার মানে আমাদের কাজ হচ্ছে আমরা এই 4টা অক্ষরের লেটারের স্বাভাবিক উচ্চারণটা মনে রাখবো। উচ্চারণ যদি ঠিক থাকে তাহলে ওই ভাওয়েল কনসোনেন্ট অনুযায়ী ওই আর্টিকেলটা বসবে, আর উচ্চারণ যদি চেঞ্জ হয়ে যায়, আর্টিকেলও চেঞ্জ। বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার। ওকে, তারপরে আসি। এবার আসি হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারটা কি আসলে? তো কোয়ান্টিফায়ারের মধ্যে আমরা নাম্বার ক্যাটাগরিটা পড়ে ফেলবো আমাদের সুবিধার্থে, যেহেতু নাম্বার কোয়ান্টিফায়ার সেমই বলা যায়, মানে সংখ্যাবাচক বা পরিমাণবাচক পড়ে ফেলবো। কোয়ান্টিফায়ার বলা মানে এরা সাধারণত পরিমাণবাচক বা সংখ্যাবাচক হয়ে থাকে। কি, এরা সাধারণত পরিমাণবাচক বা সংখ্যাবাচক হয়ে থাকে। যেমন যেমন ধরো, সাম, ম্যানি, ফিউ, লিটল, এ লট, এ ফিউ, এ লিটল, সেভারাল। সেভারাল মানে হচ্ছে কিছু, তবে মাথায় রাখবা সেভারাল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ যদি হচ্ছে প্রি মডিফাই দা নাউন দেয়, তুমি চাইলেই হচ্ছে প্রি মডিফাই দা নাউন দিলে এই সেভারালটা ইউজ করতে পারবা। আর সেভারাল অর্থ হচ্ছে কিছু। সেভারাল অর্থ কি বলতো, কিছু। এটা হয়তো অনেকে কনফিউজ হইতে পারো যে সেভারাল অর্থ কি। আচ্ছা, তো আর 1 2 3 তো বুঝছো, 1 2 3 হচ্ছে সংখ্যা। এখন এখানে মাথায় রাখবা যে যেমন ম্যানি এবং মাছ দুইটাই তো বেশি বোঝায়। এখন কোন নাউনের আগে ম্যানি দিবা, কোন নাউনের আগে মাছ দিবা? যদি নাউনটা কাউন্টেবল নাউন হয় তাহলে তার আগে কি দিতে হবে, ম্যানি। যদি নাউনটা আনকাউন্টেবল হয়, অর্থাৎ যাকে গণনা করা যায় না, ওজন দ্বারা পরিমাপ করা যায়, তখন কি দিবা,
মাচ। যদি নাউনটা কাউন্টেবল নাউন হয়, কম বোঝাইতে দিবা হচ্ছে এ ফিউ বা ফিউ, যদি কম বোঝায়। আর যদি নাউনটা আনকাউন্টেবল নাউন হয় এবং কম বোঝায়, তাহলে দিবা হচ্ছে এ লিটল লিটল। তার মানে আমরা একটু চিন্তা করি, তার মানে হচ্ছে বেশি বুঝাইছে, গণনা করা যাচ্ছে, মেনি। বেশি বুঝাইছে, গণনা করা যাচ্ছে না, ওজন দ্বারা পরিমাপ করা যাচ্ছে, তাহলে কি মাছ। কম বুঝাইছে কিন্তু গণনা করা যাচ্ছে, এ ফিউ বা শুধু ফিউ আর কি, ঠিক আছে, দা ফিউ। আর যদি বেশি কম বুঝাইছে কিন্তু গণনা করা যাচ্ছে না, ওজন দ্বারা পরিমাপ করা যাচ্ছে, তখন হচ্ছে লিটল বা এ লিটল বা দা লিটল। বুঝতে পারছি? এই হচ্ছে কোয়ান্টিফায়ার, এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবা। তারপরে আসি হচ্ছে এখন, এখন যে টপিকটা হচ্ছে আমরা পড়বো, আমি যদি বলি এখানে তুমি যতগুলা পারো স্টার্ট দাও, যতগুলা পারা যায়, ঠিক আছে, যতগুলা পারা যায় স্টার্ট দেওয়ার মতো। এবং এডমিশনের জন্য হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এডমিশন অনেক বেশি আসে, সেটা হচ্ছে লিটল, এ লিটল, দা লিটল মধ্যে কি পার্থক্য, বা ফিউ, এ ফিউ বা দা ফিউর মধ্যে কি পার্থক্য, বুঝতে পারছো? যেমন লিটল আনকাউন্টেবল নাউনের ফর্ম, তারই কাউন্টেবল নাউনের ফর্ম কি ফিউ। এই লিটল হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে হয়, আর ফিউ, এ ফিউ কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়। দা লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়, আর দা ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়। এখন কথা হচ্ছে যে কোনো একটা দিলেই হইলো না, লিটল আর ফিউ এমন বাক্যই হয় যেখানে পরিমাণটা নেই বললেই চলে বোঝায়। কি বোঝায়? নেই বললেই চলে, ঠিক আছে, টেন্স টু জিরো, টেন্স টু জিরো। আচ্ছা, আর এ লিটল আর এ ফিউটা দিয়ে অল্প কিছু বোঝায়। কি বোঝায়? অল্প কিছু, মানে একদম জিরো, অল্প কিছু আছে। আর দা লিটল বা দা ফিউ দিয়ে হচ্ছে তুমি যে পরিমাণটাই বোঝাবে সেটা অবশ্যই কি নির্দিষ্ট করে বোঝাবে। যেমন আমাদের বিখ্যাত একটা প্রবাদ বাক্য দিয়ে আমরা উদাহরণটা দিই, ড্যাশ লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। ধর এখানে বলছে ইউজ কোয়ান্টিফায়ার, সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প মানে অল্প আছে, এবং বিদ্যা এটা লার্নিং, এটা কাউন্টেবল না, এটা কি আনকাউন্টেবল। অল্প এবং আনকাউন্টেবল বুঝাইছে, প্রথমত অল্প বুঝাইছে এবং কি আনকাউন্টেবল বুঝাইছে, তার মানে কোনটা হবে? এ লিটল। বুঝতে পারছি? এটা অ্যান্সার কি হবে? এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আশা করি আমি কোয়ান্টিফায়ার ডিটেলস তোমাকে বুঝাইতে পেরেছি। এগুলা মডিফায়ার এমন একটা আইটেম, মানে এইচএসসি প্লাস এডমিশন সবকিছুতে কাজে লাগবে। তারপরে আসি হচ্ছে ইউজ ডেমোস্ট্রেটিভ, ডেমোস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। এই ডেমোস্ট্রেটিভ এখন আমরা এডমিশনেরও একটা চমৎকার জিনিস আইটেম আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে এরা সাধারণত হচ্ছে টিএ যুক্ত অ্যাডজেক্টিভ। এখন তো একটা ভেজাল লেগে গেল, আমরা এই জিনিসগুলো পড়াচ্ছি, তার আগে বুঝাচ্ছি যে ডেমোস্ট্রেটিভ আসলে কি। ডেমোস্ট্রেটিভ চারটা, দিস, দ্যাট, দেস, দোস। কথা হলো তুমি যখন পার্সিভ স্পিচ পড়ছো তখন তুমি শিখছো হচ্ছে যে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন হয়। এখন তুমি কিন্তু ভুল কিছু শিখো নাই, পার্সিভ স্পিচের মধ্যে প্রোনাউনের ক্লাসিফিকেশনের মধ্যে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন আছে, আবার পার্সিভ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভের মধ্যে হচ্ছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। এখন কথা হচ্ছে ধরো দিস, দ্যাট, দেস, দোস, এরা একাধারে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, আবার একাধারে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে তুমি বুঝবা কেমনে? একটা দিস তুমি দেখলা, তুমি বুঝবা কিভাবে ওইটা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? আগে প্রবলেম বুঝছো তো? আমার মনে হয় তুমি প্রবলেমটা বুঝছো। এবার মাথায় রাখবা, আচ্ছা, এর আগে আমরা লেখার আগে না, মানে শুনে ক্যাপচার করার চেষ্টা করি। ডেমোস্ট্রেটিভ প্রোনাউন তখনই বলবো, আচ্ছা, যে জায়গায় হচ্ছে নাউন বসে, নাউনের পরিবর্তে কি প্রোনাউন বসে। তাহলে আমি কোন একটা জায়গায় যদি দিস দেখি নাউনের জায়গায়, তাহলে সেটা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। আমি আবারও বলতেছি, নাউন যেখানে বসে সেখানে যদি আমি দিস, দ্যাট, দেস, দোস দেখি, তাহলে সেটা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। এবার আসি হচ্ছে, আমরা জানি নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। নাউনের কোথায় বসে? নাউনের আগে বসে। তাইলে আমরা নাউনের আগে যদি হচ্ছে কোনো দিস, দ্যাট, দোস দেখি, তাহলে ওই দিস, দ্যাট, দোসটা তো অ্যাডজেক্টিভ, তার মানে ও হচ্ছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? আমি যদি একটু সহজ করে এখনই ক্লিয়ার করে দিই, সেটা হলো, আমি যদি বলি ধরো একটা দুইটা বাক্য লিখতেছি, একটা বাক্য লিখলাম হচ্ছে দিস ইজ মাই বুক। খেয়াল করো, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বাক্যে লিখলাম হচ্ছে ধরো দোষ, একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, আরেকটা বাক্যে লিখলাম হচ্ছে দোজ ডেজ ওয়ার গন। খেয়াল করি, বা ওয়ার গান।
আচ্ছা, তুমি কি বলতে পারবা এখানে দুইটা তো দিস দ্যাট দোজ আছে না, এখানে একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে? এখানে দিসটা কি ভার্বের আগে আছে না, আমরা জানি সেন্টেন্সের শুরুতে কি ভার্বের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। তার মানে ও এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ ও নাউনের জায়গায় বসছে। ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা আছে কার? নাউনের। আর নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন বসে। আর প্রোনাউনের জায়গায় এখানে কি বসে? দিস বসছে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে দিস ইজ মাই বুক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এবার আসি দোজ ডেজ ওয়ার গন। দোজ ডেজ ওয়ার গন, এখানে ডেজ কি নাউন না? এখানে ডেজ কি নাউন। তাহলে নাউনের আগে আমরা জানি কে বসে সবসময়? নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। ওই অ্যাডজেক্টিভ স্থানে কে বসছে? দোজ বসছে। তার মানে এই দোজটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর আমরা তার মানে এখন থেকে যদি আমি পরীক্ষায় আসে দোজ ডেজ ওয়ার গন, এখানে দোজটা কি, কোন পার্টস অফ স্পিচ দেখবো? অপশনে দিবে নাউন, তারপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তুমি তো খুশি মনে ভাবা আরে ছোটবেলায় তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ছি, তাহলে হচ্ছে এখানে ডেফিনেটলি কি হবে? দোজটা প্রোনাউন হবে। তুমি কিন্তু ভুল না, কিন্তু তোমার ভুল হয়ে গেল। বুঝছো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর আমাদের মডিফায়ারের মধ্যে যেহেতু মডিফায়ার কাহিনী আছে, এগুলো সাধারণত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। এখন কথা হচ্ছে দিস দ্যাট দেস দোস, ভাইয়া যে কোনো একটা দিলেই কি হবে? যে কোনো একটা দেওয়া যাবে না। খেয়াল করো, দিস কোথায় দিবা? দিস দিবা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। দিস কোথায় দিবা? দিস দিবা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। দ্যাটও কোথায় দিবা? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। আচ্ছা, দেশ কোথায় দিবা? প্লুরাল নাউনের ক্ষেত্রে। দোজও কোথায় দিবা? প্লুরাল নাউনের ক্ষেত্রে। এখন আরেকটা ঝামেলা লাগছে না? দিস আর দ্যাট একরকম হয়ে গেছে, যে সিঙ্গুলারের ক্ষেত্রে দিস দ্যাট হয়, আবার প্লুরালের ক্ষেত্রে দেশ দোজ হয়। এখন কত হচ্ছে ভাইয়া, তাহলে আমি কোনটা দিব? মানে যদি সিঙ্গুলারই বুঝায় দিস দিব নাকি দ্যাট দিব, আবার যদি প্লুরাল বুঝায় দেশ দিব নাকি দোজ দিব। এখানে খেয়াল রাখো, ইংলিশে দুইটা টার্ম আছে, আমি দুইটাই ক্লিয়ার করতেছি। যদি সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স হয় তাহলে দিস দিব। যদি সিঙ্গুলার নাউন কিন্তু বাক্যটা পাস্ট টেন্স হয় তাহলে দ্যাট দিব। যদি প্লুরাল নাউন কিন্তু বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে দেশ দিব। যদি প্লুরাল নাউন বাক্যটা পাস্ট টেন্স হয় তবে কি, তাহলে কি দিব? দোজ দিব। তবে ইংলিশের আরেকটা টার্ম আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসার, যেটা টেন্সকে ফলো করে না। যদি সিঙ্গুলার এবং জিনিসটার কাছে হয়, নিয়ার হয়, কাছে হয় তাহলে দিস। সিঙ্গুলার যদি দূরে হয় তাহলে ফার, মানে দূরে হলে দ্যাট। যদি সিঙ্গুলার প্লুরাল কিন্তু কাছে হয় তাহলে দেশ, আর প্লুরাল কিন্তু দূরে হয় তাহলে কি, তোমার দোজ। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলো দেখি ক্লিয়ার হয়ে যায়। ধরো এখানে কি বলছে, ড্যাশ মেমোরিজ আর রিয়েলি আনফরগেটেবল। দেখো মেমোরিজ প্লুরাল, প্লুরাল এবং আর দিয়ে বুঝাইছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্লুরাল প্রেজেন্ট টেন্স মানে কি? ডেজ। আর মেমোরিজ তো হচ্ছে খুব কাছেরও বোঝায়। তার মানে প্লুরাল প্রেজেন্ট টেন্স মানে কি? ডেজ। আমরা কিন্তু শিখছি প্লুরাল প্রেজেন্ট মানে কি? ডেজ। দরকার হলে 3-4 সেকেন্ড আগে ভিডিওটা টাইনা নিয়ে যাও, দেখতে পারবা। আচ্ছা, ড্যাশ হিস্ট্রি ওয়াজ ভেরি রিমার্কেবল। হিস্ট্রি সিঙ্গুলার, হিস্ট্রি কি সিঙ্গুলার, আর ওয়াজ দিয়া পাস্ট বুঝাইছে। তাহলে সিঙ্গুলার কিন্তু পাস্ট টেন্স কি হবে? দ্যাট। ড্যাশ ডেজ ওয়ার গান, ডেজ কি প্লুরাল, আর ওয়ার কি পাস্ট। প্লুরাল মানে কি হয়? প্লুরাল মানে হচ্ছে দুইটা জিনিস হয়, ডেজ আর একটা দোজ। এখন যদি প্রেজেন্ট হয় তাহলে ডেজ, আর পাস্ট হলে দোজ। তাহলে প্লুরাল পাস্ট মানে কি? দোজ। আর দেখো, ড্যাশ চান্স নেভার কামস টু এ, চান্স সিঙ্গুলার এবং কামস দিয়ে বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স মানে কি বলতো? দিস চান্স। বুঝছো? তাহলে তুমি যে কোনো একটা মানে জিনিস কাছে বা দূরে, এইটা বা টেন্স যে কোনো একটা চিন্তা করে তুমি এগুলা সলভ করতে পারতেছো। বুঝতে পারছি? একদম সহজ করে বুঝাইছি। আচ্ছা, তারপরে আসি ইউজ পসেসিভ, খুবই সহজ। তো পসেসিভ মানে কি? মাই, ইওর, আওয়ার, দেয়ার, হিজ, হার, মানে নামের সাথে অ্যাপোস্ট্রোফি এস, যেমন ঈশানস ইংলিশ কেয়ার। এই যে ঈশানস, এটা কি পসেসিভ? ঈশানের। হ্যাঁ, এরাও সাধারণত নাউনের পূর্বে বসে নাউনের কি করে? মডিফাই করে। তার মানে এই যে এই পসেসিভ গুলা, এগুলো যদি নাউনের পূর্বে বসে তাহলে এই পসেসিভ প্রোনাউন না, এই পসেসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন কথায় বলি, যেমন দিস ইজ মাই বুক, খেয়াল করো। আর দিস বুক ইজ মাইন, পার্থক্য আছে কিন্তু। এই যে বুকের আগে মাই বসছে, তার মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তার মানে ও কি বলতো? ও হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে মাইন কি, কারণ তার সে তো কারো আগে বসে নাই, সে হচ্ছে প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউনের পার্থক্য তোমার বুঝতে হবে। বুঝতে পারছো? দিস ইজ ড্যাশ বুক, দিস ইজ কি মাই বুক। বুঝছি? তার মানে পসেসিভ সহজ আছে। তবে তোমার অবশ্যই প্যাসেজ পরে ডিপেন্ড করতে হবে। যেমন মাথায় রাখবা, ওয়ান থাকলে
ওয়ানের পসেসিভ কিন্তু ওয়ান্স, হিজ বা হার দিলে হবে না, ঠিক আছে? ওয়ান শুড ডু হিজ ডিউটি বলার চেয়ে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, বুঝতে পারছি? এটা বলে রাখলাম। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের 10 নাম্বার, এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউজ কম্পাউন্ড। যদিও এটা কম আসে। দেখো এতক্ষণ আমরা যেগুলো বলছিলাম শূন্যস্থানে কয়টা ওয়ার্ড বসতো? একটা। কয়টা বসতো? একটা। কিন্তু কম্পাউন্ড মানে হচ্ছে এখানে শূন্যস্থানের পাশাপাশি দুইটা শব্দ বসবে। কয়টা শব্দ বসবে? দুইটা, যা কিনা একটা নাউনকে মডিফাই করবে। যেমন হয়তো এটাই বললাম যে পাশাপাশি দুইটা শব্দ বসে একটা নাউনকে মডিফাই করবে। এই হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন। তবে এখানে মাথায় রাখবা এই দুই শব্দের মাঝখানে একটা হাইফেন দিলে ভালো, বুঝছো? দুই শব্দের মাঝখানে একটা হাইফেন দিলে কি ভালো, যেমন হার্ড ওয়ার্কিং। হি ইজ এ ড্যাশ পারসন, হি ইজ এ ধরো ওয়েল এডুকেটেড পারসন, যদি উচ্চারণটা হচ্ছে এডুকেটেড, হি ইজ এ ওয়েল এডুকেটেড পারসন। এই যে দুইটা শব্দ মিলে, যেহেতু এখানে ব্রেকেটে অবশ্যই কি বলছে? কম্পাউন্ড বলছে। এখানে আবার যদি এখন তুমি লিখে রাখো হি ইজ এ হাম্বল পারসন, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। আবার যদি ব্রেকেটে এখানে প্রি মডিফাই দা নাউন থাকতো, প্রি মডিফাই দা নাউন মানে শূন্যস্থানে কি বসবে জানো? হ্যাঁ হ্যাঁ পারবা, অ্যাডজেক্টিভ। তো ওই যে অ্যাডজেক্টিভ থাকলে এখানে হাম্বল দিতে পারতাম, বুঝতে পারছি? আর এটা তোমার হোমওয়ার্ক, ধরো দেখি তুমি কি লিখছো। আচ্ছা, তারপর আসি নেক্সট। এটা একটু খেয়াল করি, অনেক ইম্পর্টেন্ট আছে এটা। এই যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, বা 12 নম্বরে যেটা আছে ইউজ পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা প্রি মডিফায়ারে যেমন আছে, পোস্ট মডিফায়ারেও আছে, বুঝতে পারছো? দুই জায়গায় আছে। তো খেয়াল রাখবা যে যখন হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কখন বলবো? শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি থাকলে ওইটাকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনটাকে বলবো? ওই ভার্ব প্লাস আইএনজির সাথে যদি আমি সামথিং কিছু একটা লিখি হাওয়া যাবা, তখনই সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ বা একাধিক শব্দ। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে শুরুটা করতে হবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, তারপরে সামথিং। আবার সামথিং লিখতে দিও না, ওখানে বুঝাই আসছি যে আরো কিছু একটা লিখতে হবে, বুঝছো? ওকে, তো এখন কথা হচ্ছে তুমি মনে মনে ভাবতে পারো যে ভাইয়া আমি তো জানতাম ভার্ব প্লাস আইএনজি কে জিরান বলতেছে, আপনি বলতেছেন প্রেজেন্ট পার্টিসিপল, তাইলে আমি ভার্ব প্লাস আইএনজি কে কখন জিরান বলবো, ভার্ব প্লাস আইএনজি কে কখন প্রেজেন্ট পার্টিসিপল বলবো? এডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? তো মাথায় রাখবা। দেখো ভার্ব প্লাস আইএনজির হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে জিরান্ট, আরেকটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম, ওইখানে ওই লোক মোশাররফ করিম খুব সুন্দরভাবে গল্পের মধ্যে এটা বুঝেছিল যে কোনটা জিরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। আমার তার ভালো লাগছিল। পরে আমি শুনছিলাম সে হচ্ছে নারায়ণগঞ্জের ইহক কোচিং এর সেই ইংলিশ টিচার ছিল নাকি এক সময়, তার নাটকের মানে যাত্রা শুরু করার আগে। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে ভার্ব প্লাস আইএনজি কে তখনই আমি জিরান বলবো যখন সে নাউনের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? মানে নাউনের মতো কাজ করবে, তখন ওই ভার্ব প্লাস আইএনজি কে জিরান বলবো। আর ভার্ব প্লাস আইএনজি কে তখনই আমি প্রেজেন্ট পার্টিসিপল বলবো যখন সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন কথা হচ্ছে, বলতে পারো ভাইয়া নাউনের মতো কাজ করবে বলতে কি বোঝাচ্ছেন, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে বলতে কি বোঝাচ্ছেন? চলো আরো ক্লিয়ার করি। তোমাদের মডিফায়ার আজকের ক্লাস এই ওয়ান শটের পর আর মডিফায়ার ইনশাল্লাহ কারো থেকে কোনো জায়গা থেকে আর শেখা লাগবে না। আচ্ছা, নাউনের মতো কাজ বলতে কি বোঝায়? শুধু মডিফায়ারের উদ্দেশ্য, আজকের ক্লাসটার উদ্দেশ্য কিন্তু শুধু ইন্টারটা এইচএসসির জন্য না। মডিফায়ার এডমিশনে আসে এবং মডিফায়ারটা আসলে একটা বাক্যের বেসিক। এডমিশনে তোমার ইনশাল্লাহ বাক্য তৈরি করতে আর কষ্ট লাগবে, কোনো কষ্ট হবে না। নাউনের মতো কাজ বলতে কি বোঝায়? নাউন আসলে কোথায় কোথায় বসে? নাউন শুরুতে বসে, নাউন ডিটারমিনারের পরে বসে, নাউন অ্যাডজেক্টিভের পরে বসে। ডিটারমিনার কি মনে আছে তো? ডিটারমিনার কোনগুলো? ওই যে 6টা, আর্টিকেল, পসেসিভ, তারপরে কি ডেমনস্ট্রেটিভ, তারপরে কি কোয়ান্টিফায়ার, তারপরে কি ডিস্ট্রিবিউটিভ, আরেকটা কি নাম্বার, ঠিক আছে? এইগুলার পরে নাউন বসে। ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোস, কোয়ান্টিফায়ার সংখ্যাবাচক পরিমাণবাচক, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ এভরি, এই তো বুঝতে পারছো? নাম্বার 1 2 3। আর পসেসিভ হচ্ছে মাই মাই ইওর আওয়ার দেয়ার, আর্টিকেল এ এন ডি। ওকে, আচ্ছা। তো ডিটারমিনারের পরে বসে আর অ্যাডজেক্টিভের পরে বসে, তার মানে নাউনের জায়গা তিনটা। নাউন শুরুতে বসে, ডিটারমিনারের পরে বসে, ডিটারমিনারের মধ্যে 6টা আছে ওই 6টার পরে বসে, আর অ্যাডজেক্টিভের পরে বসে। আর অ্যাডজেক্টিভ খুবই লয়াল, ও অনেক লয়াল, ওর মধ্যে কোনো ঝামেলা নাই, ও নাউনের আগে বসে। এখন তাহলে জিনিসটা দেখো, আমি যদি এই সব জায়গায় নাউনের যেখানে 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 নাউন বসতে পারে ওইখানে যদি আমি ভার্ব প্লাস আইএনজি দেখি, ওই ভার্ব প্লাস আইএনজি কে জিরান বলবো। আর যেখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসার কথা, অর্থাৎ নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে, আমি নাউনের আগে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি দেখি, ওই ভার্ব প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যেমন ড্যাশ ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, শুরুতে কি নাউন বসে, এখানে আমি লিখলাম ধরো ওয়াকিং, তাহলে এই ওয়াকিংটা কি? জিরান্ট। এটাকে কি বলবা? জিরান, তাই না? এটাকে হচ্ছে জিরান বলবা।
আর এ ড্যাশ ডগ সেলডম বাইটস, ঠিক আছে, যে মানে যে যত গর্জে তত বর্ষে না, এটা একটা প্রবাদ বাক্য। তো মানে অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর হচ্ছে কদাচিৎ কামড়ায়। তো ডগ হচ্ছে নাউন, এটা কি নাউন। এখন নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে, এখানে দিলাম এ বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা। এই বার্কিংটা হচ্ছে তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছি, এডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, আশা করি বুঝছো। তারপরে আসি, মানে আমাদের একাধারে দুইটা গেল, প্রি মডিফায়ারও শেষ হলো, আবার হচ্ছে এগুলো শেষ হচ্ছে। এবার আসে হচ্ছে ইউজ পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই তো, তো পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব থ্রি। আর প্রসঙ্গ যখন পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তখন মাথায় রাখবো হচ্ছে ওটা হচ্ছে ভার্ব থ্রি প্লাস সামথিং। ওটা কি ভার্ব থ্রি, ভার্ব থ্রি প্লাস, সরি ব্যথা পেয়েছিলাম, ভার্ব থ্রি প্লাস সামথিং। বুঝতে পারছি। আচ্ছা, যেমন হি বট এ ড্যাশ ফিশ, তুমি এখানে লার্জ, বিউটিফুল এগুলা দিলে কিন্তু তোমার হবে না, বুঝছো। কারণ কি এখানে তো বলছি ইউজ পাস্ট পার্টিসিপল, তার মানে তোমার এখানে ডেফিনেটলি কি দেওয়া লাগবে, একটা কি ভার্ব থ্রি দেওয়া লাগবে। যেমন এখানে তুমি দিতে পারো হি বট এ পচা মাছ কিনছে রোটেন ফিশ, ভার্ব থ্রি। আর যাই করো ভার্ব থ্রি দেওয়া লাগবে। হি বট এ ফ্রাইড ফিশ, এটাও ভার্ব থ্রি। ড্রাইড ফিশ, শুষ্ক মাছ কিনলো। কুকড ফিশ, রান্না করা মাছ কিনলো। কিন্তু যাই দিবা ভার্ব থ্রি দেওয়া লাগবে, বুঝতে পারছো। লার্জ ফিশ এগুলা দিলে হবে না। আচ্ছা, তারপরে আসি হচ্ছে পাস্ট পার্টিসিপল গেল। এই মোটামুটি হচ্ছে আমরা 12টা শিখলাম। চলো প্রি মডিফায়ার মোটামুটি কমপ্লিট। এবার চলো আমরা পোস্ট মডিফায়ারে যাই। পোস্ট মডিফায়ার আসি। পোস্ট মডিফায়ারের প্রথমেই হচ্ছে তোমার কি পোস্ট মডিফাই দা ভার্ব। মনে আছে স্যার ম্যাডামরা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। আর বাকি সবকিছুরে মডিফাই করে কে, অ্যাডভার্ব। তাহলে পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বকে কে মডিফাই করবে, অ্যাডভার্ব। বুঝতে পারছি। তো এই তার মানে এক্ষেত্রে ভার্বের যেহেতু পোস্ট বলছি, তো ভার্বের পরে অ্যাডভার্ব বসবে এবং ভার্বকে মডিফাই করবে। মাথায় রাখবা এখানে পরীক্ষায় প্রি মডিফাই দা ভার্বও আসতে পারে, জেলাও সেই কদু। প্রি মডিফাই দা ভার্ব বললেও হচ্ছে তুমি কি দিবা বলতো, অ্যাডভার্ব দিবা। আবার পোস্ট মডিফাই দা ভার্ব বললেও কি দিবা, অ্যাডভার্ব দিবা। ঠিক আছে। আচ্ছা, তো এখন অ্যাডভার্ব মানে কি জানো, অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি তাহলে হচ্ছে আমি অ্যাডভার্ব পাই। যেমন অনেস্ট অ্যাডজেক্টিভ, অনেস্টলি অ্যাডভার্ব। মাথায় রাখবা এই এলওয়াই যখন করি তখন তার বাংলা অর্থ ভাবে দাঁড়ায়। যেমন সহজ সৎ ভাবে, ইজি সহজ, ইজিলি সহজ ভাবে। আচ্ছা, এছাড়া কিছু এলওয়াই ছাড়াও অ্যাডভার্ব আছে, যেমন অলসো, অলমোস্ট, এভরিডে, অফেন, এনাফ, সেলডম, সেলডম মানে হচ্ছে খুবই কম, হার্ড, তারপরে ফাস্ট, হার্ডলি কদাচিৎ, স্কার্সলি কদাচিৎ, বিলো নিচে, বিলং অধীনে, ডেইলি, রেগুলারলি। এগুলো হচ্ছে কিছু কিছুর মধ্যে এলওয়াই আছে, মানে এগুলো হচ্ছে এলওয়াই নাই, তারপরে হচ্ছে তারা কিসের মতো কাজ করে, অ্যাডভার্ব মতো কাজ করে, এবং পরীক্ষার হলে এগুলো বুঝতে পারে। আচ্ছা, তার মানে আমি বুঝলাম যে আমার যদি পরীক্ষায় হচ্ছে কি, যদি পোস্ট মডিফাই দা ভার্ব বা প্রি মডিফাই দা ভার্ব আসে, তাহলে আমি নিঃসন্দেহে কি দিব, অ্যাডভার্ব দিব। তাহলে হি ড্যাশ কনফেস হিজ গিল্ট, সে হচ্ছে ধরো সে সবসময় তার ভুল স্বীকার করে, আমি এই অর্থটা মিলালাম, সে সবসময়। এখন তাহলে এখানে কি হবে, অলওয়েজ। যদি এটা পোস্ট না, ধরো এটা প্রি হয়ে গেছে, তাই না, কারণ কি সে হলো কনফেসড, কে মডিফাই করছে কনফেসড আগে, কারণ সে দোষ স্বীকার করে। দেখো অলওয়েজ কেমনে কনফেসড কে মডিফাই করছে, বুঝতে পারছো তো। এটা এই অলওয়েজটা বাদ দাও, অতিরিক্ত তথ্যটা বাদ দাও, সে সব সময় তার দোষ স্বীকার করে, কনফেস করে। এখন আমি এখানে যাই লিখবো তার স্বীকার করার ধরনটা তাই হয়ে যাবে। আমি যখন বলবো অলওয়েজ, তখন সবসময়। আমি যদি লিখি হি অফেন কনফেসড হিজ গিল্ট, তখন স্বীকার করাটা হয়ে যাবে মাঝে মাঝে। মানে এই এখানে অলওয়েজটা কনফেসডকে কি সবসময় মডিফাই করতেছে, মানে আমি এখানে যাই লিখবো তার স্বীকার করার ধরনটা তাই হয়ে যাবে, মানে তাই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য কনফেস, অলওয়েজটা হচ্ছে কনফেসের মডিফায়ার। বুঝতে পারছি। হি রানস ভেরি ফাস্ট, এগুলা দিতে পারো। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে আসি আমরা মডিফায়ারের মাঝখানে একটু ব্রেক দিই। ব্রেক বলতে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখার মাঝখানে যেমন অ্যাড আসে, এরকম একটা ব্রেক দিলাম। ব্রেকটাকে আমরা কিছু বেটার কানেক্টেড ওয়ার্ড শিখি। সেটা কি, যেমন এগুলো আমাদের খুব কাজে লাগে। এখন তোমরা এসএসসি তে পড়ো না, এইচএসসি তে পড়ো। এইচএসসি আসলে লাইফের একটা মাইলস্টোন বলা যায়। এডমিশনের মাধ্যমে তোমার গন্তব্যস্থল ফিক্সড হবে। এখানে তুমি বাচ্চাদের মতো ইজি ইজি ওয়ার্ড ইউজ করলে হবে না, স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করতে হবে। একটা শব্দের সাথে আরেকটা শব্দ, যেমন ধরো কথার কথা স্যালারি আছে, স্যালারির সাথে সে ভালো স্যালারি পায়, এখানে বিউটিফুল স্যালারি দিলে হবে না, কি দিতে হবে, আবার হচ্ছে কিউট স্যালারি দিলে হবে না। এই স্যালারির সাথে ভালো স্যালারি বলতে হ্যান্ডসাম যায়, রানের সাথে ফাস্ট যায়, ওয়াকের সাথে স্লো যায়। বুঝতে পারছো, ওয়াক ফাস্ট দিলেও কিন্তু হয়, ভুল না, কিন্তু সুন্দর লাগে। ঠিক আছে। যেমন ইনফরমেশন, যেমন আমরা ধরো ইন্টারনেট ইউজ করে ইনফরমেশন আদান প্রদানের জন্য, ধরো তুমি এখানে শূন্যস্থান আছে, তুমি চাইলে ইনফরমেশন আগে গেট দিতে পারো, শেয়ার দিতে পারো, সবকিছু দিতে পারো। তবে সবচেয়ে ভালো ওয়ার্ড হচ্ছে এক্সচেঞ্জ। আমরা ইনফরমেশন কি করি জানো, আদান প্রদান করি। আদান প্রদান ইংলিশ হচ্ছে এক্সচেঞ্জ। ধরো নলেজ, ধরো নিউজ পেপার পড়লে আমাদের হচ্ছে জ্ঞান বৃদ্ধি হয়, কি হয়, জ্ঞানকে সমৃদ্ধ করে। তুমি ধরো ইনক্রিজ নলেজ দিলা, ইনহ্যান্স নলেজ দিলা। বুঝছো তো কি বলছে, কিন্তু কথা হচ্ছে
অ্যাকচুয়ালি নলেজটা কি হয়, জ্ঞান সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইংলিশ কি, এনরিচ। তার মানে তোমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এই শব্দগুলোর সাথে এই শব্দগুলো দিলে সুন্দর দেখা যায়। এরকম আরেকটা খেয়াল করে যে প্রস্তুত করা বা উৎপাদন করা, এগুলো না তিনটা মিনিং আছে। একটা হচ্ছে তোমার প্রডিউস বা গ্রো, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচার, এটা মানে প্রস্তুত করা, আর জেনারেট মানে প্রস্তুত করা। এখন কোন জায়গায় কি দিলে ভালো হয়, এটা একটা শর্টকাট বলে দিই। যদি প্রোডাক্টটা হ্যান্ডমেড হয়, কি হয়, হ্যান্ডমেড হয়, তাহলে হচ্ছে তুমি ডেফিনেটলি ওখানে প্রডিউস দিবা, যেমন ধান, চাল, গম, এগুলা এগুলোকে প্রডিউস হয় বা গ্রো হয়। যদি প্রোডাক্টটা মেশিন দ্বারা তৈরি হয় বা ইন্ডাস্ট্রি প্রোডাক্ট হয়, তাহলে হচ্ছে তুমি ম্যানুফ্যাকচার দিবা, যেমন প্যাকেট প্রস্তুত করতেছো, ম্যানুফ্যাকচার করতেছো। প্রোডাক্ট যে কোনো একটা মোবাইল প্রোডাক্ট কি করতেছো, ম্যানুফ্যাকচার করতেছো, মানে মানে মেশিন দিয়ে যদি তৈরি হয়, বাক্যটা প্যাসেজটা পরে বুঝো, তাহলে ওই প্রস্তুতের আগে কি দিতে হবে, ম্যানুফ্যাকচার। আর ধরো যদি মনে করো আমার মাথায় একটা আইডিয়া আসছে, বা ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি হইতেছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এই যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে না তুমি প্রডিউস দিবা না ম্যানুফ্যাকচার দিবা, ইলেকট্রিসিটি কি হয়, জেনারেট হয়। মাথায় একটা আইডিয়া আসছে, আইডিয়া তৈরি হয়েছে, আইডিয়া গ্রো হয় না, আইডিয়া ম্যানুফ্যাকচার হয় না, আইডিয়া কি হয়, আইডিয়া জেনারেট হয়। বুঝছো, মানে এই শব্দগুলোর সাথে এই শব্দগুলো, এগুলা ইন্টারনেট তুমি প্যারাগ্রাফ রচনা এগুলোর ক্ষেত্রে বানায় লিখলেও পারো, তখন দেখবা সুন্দর ওয়ার্ড দেখলে তোমার নাম্বার অনেক বেড়ে যাবে। বুঝছো, ইংলিশে এই খালি গ্রামাটিক্যাল পারলে হবে না, তোমার হাতের লেখা অনেক ডিপেন্ড করে। প্লাস হচ্ছে তোমার এই যে বেটার কানেক্টেড ওয়ার্ডের উপর তুমি যদি মডিফায়ারে ভালো ভালো শব্দ দাও, টিচার ভাববে যে এই স্টুডেন্টটা তো অনেক মেধাবী। মানে মেধাবী বলতেছে ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তার মানে ও বুঝি রিটেন পার্টটা ভালো লেগেছে। তার মানে তুমি যদি গ্রামারে ভালো পারফরমেন্স দাও, অটোমেটিক্যালি হচ্ছে রিটেন পার্ট তুমি অনেক দূর আগায় যাবা। দেখা গেল তোমার বাই এনি চান্স রিটেন খারাপ হয়ে গেল, গ্রামারে পারফরমেন্স, শব্দ ওয়ার্ড সিলেকশন ভালো হওয়ার কারণে ওগুলো তুমি আগায় যাচ্ছ। বুঝছো, ওকে। তো তারপরে আসি হচ্ছে যেখানে ছিলাম, তারপরে হলো 2 নাম্বার ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি, পরীক্ষা ইনফিনিটিভ আসতে পারে, আবার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজও আসতে পারে। হ্যাঁ, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ। যদি বলে শুধু ইনফিনিটিভ, তার মানে মাথায় রাখবা টু প্লাস ভার্ব ওয়ানকে কি বলে বলো তো, ইনফিনিটিভ বলে। কি বলে, ইনফিনিটিভ বলে। আর যখন প্রসঙ্গ আসবে ইনফিনিটিভ ফ্রেজ, তখন মাথায় রাখবো হচ্ছে সেটা হলো টু প্লাস ভার্ব ওয়ান প্লাস সামথিং, মানে আরো এক্সট্রা কিছু লিখতে হবে। কি লিখতে হবে, আরো এক্সট্রা কিছু লিখতে হবে। যেমন দ্য থিফ র্যান অ্যাওয়ে ড্যাশ, ইনফিনিটিভ ফ্রেজ বলছে। বুঝতে পারছো? তো তো এখন তুমি এটা লিখতে পারো যে আহ সে দৌড় দিল কি তার নিজের জীবন বাঁচানোর জন্য, বা জীবন বাঁচাইতে, টু সেভ হিজ লাইফ। ঠিক আছে, টু সেভ, তার জীবন বাঁচাইতে, তাই না? যে সে কি দৌড়ে পালাইলো, এই যে টু সেভ ইনফিনিটিভ, আর হিজ লাইফ কি হইলো, ইনফিনিটিভ ফ্রেজ হইলো। বা উই ইউজ ইন্টারনেট ড্যাশ ইনফরমেশন, ইনফিনিটি, শুধু ইনফিনিটি বলছে, এখানে ফ্রেজ বলেন, তার মানে এখানে শুধুমাত্র টু প্লাস ভার্ব ওয়ানটা লিখতে হবে। এখন আমরা ইনফরমেশন কি করি, আদান প্রদান করি। আদান প্রদান ইংলিশ কি, এক্সচেঞ্জ। তাহলে এখানে কি হবে বলতো, উই ইউজ ইন্টারনেট টু এক্সচেঞ্জ। আশা করি সবাই বুঝছি। তারপরে আসি, এরপর আসি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন, আর যেহেতু ফ্রেজ বলছি তার সাথে এক্সট্রা কিছু লিখতে হবে, আর কোনো ঝামেলা নাই। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে শুরুটা হবে হচ্ছে প্রিপোজিশন দিয়ে, তারপর সামথিং কিছু একটা লিখতে হবে। আচ্ছা, তো দেখো, দ্য ফুড ড্যাশ ইজ ভেরি ডিলিশিয়াস, এখানে ধরো বলছে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এখন কি দেওয়া যায়, কি দেওয়া যায়, তো আমি লিখলাম দ্য ফুড ই, দ্য ফুড, ফুডকে দেখো, এটা এগুলো কিন্তু সব পোস্ট মডিফায়ার অংশ। এই যে ফুডকে মডিফ, দেখো এই শূন্যস্থান বাদ দিলে কিন্তু বাক্যটা হচ্ছিল দ্য ফুড ইজ ভেরি ডিলিশিয়াস, খাবারটা অনেক সুস্বাদু। ফুড সম্পর্কে একটা তথ্য দাও যেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে, অতিরিক্ত তথ্য দিবা যেটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে। যেমন আমি দিতে পারি যে দ্য ফুড অন দ্য টেবিল ইন দ্য কিচেন, অন দ্য টেবিল ইন দ্য কিচেন, কি সুন্দর একটা প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে। এই যে অন হচ্ছে প্রিপোজিশন শুরু হলো, তারপর সামথিং। দ্য রোড ড্যাশ ইজ জ্যাম প্যাকড, এই গাদা গাদা, জ্যাম প্যাকড মানে গাদা গাদা বা জনাকীর্ণ, কত কিছু লিখতে পারো, মানে অনেক মানুষ, ভিড় ভাট্টা, এগুলোকে হচ্ছে জ্যাম প্যাকড বলে। ধরো এটা প্রিপোজিশনাল ফ্রেজ বলছে, আমি লিখতে পারি রাস্তা কোনটা, ধরো আমি লিখলাম যে ফ্রম ঢাকা টু মাওয়া, যদিও মিথ্যা বলছি, ওই রাস্তাটার মধ্যে জ্যাম কম থাকে। তো যাই হোক, বুঝতে পারছি। তো এই দেখো, ফ্রম প্রিপোজিশন, বাকিটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল, খুবই ইজি। জাস্ট মাথায় রাখবা যখন ফ্রেজটা বলবে, ওই ফ্রেজের আগে যে শব্দটা থাকবে ওইটা দিয়ে শুরু করতে হবে। বুঝছো, ওকে। তো তারপরে আসি হচ্ছে, এরপর আসি হচ্ছে ইউজ রিলেটিভ ক্লজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে একটু মাথায় রাখবা রিলেটিভ ক্লজ। ক্লজ মানে হচ্ছে এখানে সাবজেক্ট এবং ভার্ব উপস্থিত থাকা লাগবে।
যেমন ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব উপস্থিত ছিল না, আর রিলেটিভ প্রোনাউনটাই হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে। কারণ প্রোনাউন, নাউন এবং প্রোনাউন তার মতো কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে, এবং তোমার অবশ্যই একটা ভার্ব ইনশিওর করতে হবে। তবে কখনো কখনো মাথায় রাখবা, হুজকে হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। হুজকে কি বলা হয়? রিলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কেন বলতো? কারণ এই রিলেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের আগে বসে। যেমন হুজ কার ইজ ফাইন, হ্যাঁ, যা গাড়িটা সুন্দর সুন্দর, হুজ কার ইজ গর্জিয়াস বিউটিফুল, তাহলে কারের আগে হুজ বসছে, তাহলে নাউনের আগে কি ডাব্লিউ হুজটা বসছে, তাহলে নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসার কথা। নাউনের আগে হুজ বসছে মানে ওই হুজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, বিধায় ওকে কি বলা হয়? রিলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তো রিলেটিভ ক্লজ আসলে কি? রিলেটিভ ক্লজ মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস সামথিং, তারপর তুমি কিছু লেখো, কিন্তু ফ্রেজে ভার্ব থাকে না, সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজে সাবজেক্ট ভার্ব থাকে, এই জন্য আমাকে ভার্বটা এনশিওর করতে হবে। আর রিলেটিভ প্রোনাউন কি? সাধারণত ডাব্লিউ যেগুলো আছে সেগুলোকে বলে, যেমন হু, হু মানে কে, হোয়াই মানে কেন, হুইচ মানে হু মানে হচ্ছে যা, তারপর হোয়াই যেন, তারপর হুইচ মানে কি যা। হু হচ্ছে ব্যক্তির বেলা হয়, হুইচ হচ্ছে বস্তুর বেলা হয়, হোয়েন মানে যখন, হোয়াট মানে কি, হোয়ার মানে যেখানে। তো হোম মানে হচ্ছে যাকে, আর হুজ মানে হচ্ছে যার, আর হাউ মানে হচ্ছে যেভাবে। এই হুম আর হুজের মতো অনেক সময় প্যাচ লাগায় ফেলে। আর এরা কি সাধারণত নাউনে কি করে? পোস্ট মডিফাই করে, কারণ নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন দা বয় ইজ ওরিড, এটা কিন্তু ঠিক আছে, দা বয় ইজ ওরিড বলছে রিলেটিভ ক্লজ। কি বলছে? রিলেটিভ ক্লজ। এখন কথা হচ্ছে রিলেটিভ ক্লজ মানে কি? অবশ্যই এখানে একটা ডাব্লিউএস প্লাস সামথিং লিখতে হবে, ডাব্লিউএস প্লাস ভার্ব প্লাস সামথিং লিখতে হবে। ধরুন তুমি লিখলা যে দা বয় হু ইজ মাই ব্রাদার, যে আমার ভাই। এই যে তুমি দা বয় সম্পর্কে পরে তথ্য দিয়ে পোস্ট মডিফাই করলা, ঠিক আছে? তো কিন্তু কথা হচ্ছে আমি এগুলাকে ডিমোটিভেট করব। রিলেটিভ ক্লজ হইছে, তাও ডিমোটিভেট করবো কেন? তোমাকে স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। তুমি বয় সম্পর্কে এমন একটা কিছু লিখবা যার কারণে যে ছেলেটা যে চিন্তিত সেটা বোঝাচ্ছে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে দা বয় হু লস্ট হিজ ফোন, হু লস্ট হিজ ফোন, যে কিনা ফোন হারাইছে। আর ফোন হারানো মানে কি? সে চিন্তিত, ইজ ওরিড। বুঝছো এবার? এবার বুঝতে পারছো? আচ্ছা, দ্য ম্যান ড্যাশ ইজ পোর, এটা হোমওয়ার্ক থাকলো, আমি দেখবো যে তুমি কি লিখছো, ঠিক আছে? সব করে দিলে তো তোমার ক্রিয়েটিভিটি আসবে না, সব তো মুখস্থ বিদ্যা জেনারেশন ক্রিয়েট হবে। এরপর আসি হচ্ছে অ্যাপোজিটিভ। আমরা প্রায় আমাদের কাজ শেষের দিকে এসে পড়তেছি, কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। অ্যাপোজিটিভ কি? অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা কি আসলে? দেখো, খেয়াল করি অ্যাপোজিটিভ আসলে কি। অ্যাপোজিটিভ হচ্ছে, আচ্ছা আমরা তো জানি একটা বাক্যাংশের মধ্যে কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব থাকে, তাই না? তাই তো। অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত এক ধরনের বাক্যাংশ। ওইখানে কি থাকবে না? সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, এবং তার নাউনের আগে বা নাউনের পরে বসে নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রকাশ করবে, তাকে অ্যাপোজিটিভ বলে। আর মাথায় রাখবা অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা থাকবে। তাহলে প্রথম সেটটা কি? অ্যাপোজিটিভ মানে কি? ওখানে কি থাকবে না? কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। যেমন ধরো কোথাও একটা দিতে মন চাইতেছে যে হু ইজ আওয়ার রিবেল পয়েট, কাজী নজরুল ইসলাম হু ইজ আওয়ার রিবেল পয়েট, হ্যাঁ, তো ওয়াজ বর্ন ইন 1899। এই যে তাহলে হু সাবজেক্ট ইজ ভার্বটা বাদ দিলে কি থাকে? আওয়ার রিবেল পয়েট। এই যে আওয়ার রিবেল পয়েট বাক্যাংশটাই হচ্ছে অ্যাপোজিটিভ। মানে তোমার কোন একটা জায়গায় সাবজেক্ট ভার্ব দিয়ে মিলাইতে মন চাইতেছে, তুমি সাবজেক্ট আর ভার্বটা বাদ দিবা, পরে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ একটা ফ্রেজ আর কি। তো দেখো, এটাই বলছি যে সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত এক ধরনের বাক্যাংশ যা নাউনের পরে পরে বসলে পোস্ট, পূর্বে বসলে প্রি। অ্যাপোজিটিভ সাধারণত পোস্ট মডিফায়ারই হয়। পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে, মডিফায়ারের কাজই তো অতিরিক্ত তথ্য দেওয়া, আর তথ্য দিয়ে পরিবর্তনটা করে, তাই না? তো তাকে কি বলবে? অ্যাপোজিটিভ বলে। আর অ্যাপোজিটিভের ক্ষেত্রে আগে এবং পরে মাঝ কি থাকবে? কমা থাকবে। এই যে কাজী নজরুল ইসলাম ড্যাশ ওয়াজ বর্ন ইন 1889, তুমি কিন্তু চাইলে দিতে পারতা কাজী নজরুল ইসলাম হু ওয়াজ আওয়ার রেবেল পোয়েট, মানে হচ্ছে বিদ্রোহী কবি, বা দ্য শেলি অফ বেঙ্গল বলা হয়। শেলি ব্রিটিশ বিদ্রোহী কবির নাম হচ্ছে শেলি, তো তাকে আমাদের বাংলাদেশের শেলি বলা হয়। হ্যাঁ, তো এখন দেখো, এই খেয়াল করো, এই হুটা হচ্ছে এখন কি করবে তুমি? এই হুটা হচ্ছে বাদ দিয়ে দাও, আর ওয়াজটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? সরি, এখানে তো, হ্যাঁ। তাহলে এই যে আওয়ার রেবেল পয়েন্ট, এটাই হচ্ছে তোমার অ্যাপোজিটিভ। বুঝতে পারছো? দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, কত সিম্পল, ঠিক আছে? এই যে দেখো, এই আওয়ার রেবেল পয়েন্টটা কাজী নজরুল ইসলামের পরে বসে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিল, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। বুঝছো? এয়ার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ, এয়ার সম্পর্কে একটা তথ্য দাও। যেমন ধরো অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, এর থেকে অনেক ভালো লেখা যায়, তুমি চেষ্টা করবে এর থেকে ভালো কিছু লেখা। বুঝছো? আচ্ছা, তো অ্যাপোজিটিভ আমরা আশা করি বুঝছি। তারপরে আসি
ইউজ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে কোনোটা আসতে পারে অ্যাজ পোস্ট মডিফায়ার। এখন এগুলা কি বলে দিছি, ইউজ অ্যাডভার্ব, তার মানে কি শূন্যস্থানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। আচ্ছা, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে তার মানে ওইখানে কি বসবে? অ্যাডভার্ব প্লাস সামথিং। এখন ধরো পরীক্ষায় বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনোভাবেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে মিলাইতে পারতেছো না। একটা সলিউশন আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে যদি তুমি কোনো কিছু না মিলাইতে পারো, তাহলে ওইখানে প্রিপোজিশনাল ফ্রেজ তুমি দিতে পারবা, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে। বুঝতে পারছি? আমরা অ্যাডভার্ব যখন পড়বো তখন আমরা আমি তোমাদের শিখাবো যে কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্ব মতো কাজ করে। তার মানে কি কোনোভাবেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে না মিলাতে পারলে হোপলেস হওয়ার কিচ্ছু নাই, ওইখানে কি দিয়ে দিবা? প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে দিবা। যেমন আমি যদি এটাই এখানে বলছি যে অ্যাডভার্ব দিয়ে না মিলাতে পারলে কার সাহায্য নিতে হবে? প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্য নিতে হবে, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ এক ধরনের অ্যাডভার্ব। দ্য ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। ফার্মাররা হচ্ছে কি তাদের মাঠে হচ্ছে শস্য উৎপাদন করে। ধর এখানে বললাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি তোমাকে দুই ভাবে দেখাচ্ছি যেটা কিভাবে লেখা যায়। এখানে আমি লিখতে পারি যে ধরো অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে মিলাইলাম যে বিশেষভাবে হারভেস্টেবল সিজন গুলাতে তারা হচ্ছে ওই মাঠে শস্য উৎপাদন করে। তাহলে দেখো আমি লিখলাম যে স্পেশালি ইন দা হারভেস্টেবল সিজন। সুন্দর হয়েছে না? স্পেশালি ইন দা এই স্পেশালি হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে কি বাকিটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন কথা হচ্ছে তোমার মাথায় আসতেছেই না অ্যাডভার্বিয়াল, তুমি কিন্তু চাইলে এটা দিতে পারো যে পুরো বছর ব্যাপী সে শস্য উৎপাদন করে। তুমি যদি এখানে এটা না লিখে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না মিলাই লিখলা যে থ্রু আউট দ্য ইয়ার, থ্রো আউট দ্য ইয়ার। দেখো এই থ্রু আউট হচ্ছে ব্যাপী, এর অর্থ কি বলতো? ব্যাপী, এবং এটা একটা প্রিপোজিশন। এটা কি প্রিপোজিশন প্লাস সামথিং। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে মিলালাম যে পুরো বছর ব্যাপী হচ্ছে তারা মাঠে শস্য উৎপাদন করে বা বিশেষভাবে হারভেস্টেবল যেটা হয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে সরাসরি আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়েও বুঝাইলাম, আবার প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও বুঝাইলাম। বুঝছো? আচ্ছা, তারপরে আসি হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? এটা কিন্তু একদম হুবহু ওই যে প্রি মডিফায়ারে পড়ছো না, ওই প্রি মডিফায়ার এটা ছিল যে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে সেম ভার্ব প্লাস আইএনজি প্লাস সামথিং। পার্থক্য হচ্ছে ওইখানে ছিল হচ্ছে প্রি মডিফায়ার, এখানে হয়ে গেল পোস্ট মডিফায়ার। ওইখানে হচ্ছে নাউনের আগে বসছিল, আর এখানে নাউনের কোথায় বসবে? পরে বসবে, যেহেতু এটা পোস্ট, কিন্তু নাউনকে মডিফাই ঠিকই করবে। তো এটা কি বাকি সব ডিটেলস সব কোথায় দেওয়া আছে? প্রি মডিফায়ারে দেওয়া আছে, আর নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করবে। যেমন দা বয় ড্যাশ ইজ মাই কাজিন। এখন তুমি যদি লেখো যে আহ, ধরো লিখলা যে ছেলেটা সম্পর্কে তথ্য দাও, ধরো আমি বললাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমি দিলাম দা বয় স্ট্যান্ডিং অন দা ফ্লোর, ফ্লোরের উপর যে দাঁড়ায় আছে, তাহলে সে আমার কাজিন হয়। এই যে স্ট্যান্ডিং প্রেজেন্ট পার্টিসিপল, আর এই যে অন দা ফ্লোর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এবং নাউনের পরে বসছে, নাউন বয় সম্পর্কে তথ্য দিচ্ছে, পরে বসার কারণে পোস্ট মডিফায়ার। এটা বাড়ির কাজ। দা সিন ইজ ভেরি স্পেশাল, করবা। ওকে, তারপরে আসি, যেহেতু তুমি ক্লাসটা দেখতেছো অবশ্যই করবা, বুঝছো? ওকে, তারপরে আসি হচ্ছে ইউজ পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। সেম প্রি মডিফায়ারের মতো, ওইটাই পার্থক্য। ওইটা নাউনের আগে বসতো, এটা নাউনের পরে বসবে। ঠিক আছে? তো পাস্ট পার্টিসিপল মানে ভার্ব থ্রি, আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে ভার্ব থ্রি প্লাস সামথিং, ভার্ব থ্রি প্লাস সামথিং। তো একই যে বাকি সব প্রি মডিফায়ারের মতো। যেমন দ্য মেশিনস, ধরো দ্য মেশিন দিলাম, মেশিনস দিলাম না, দ্য মেশিন, আচ্ছা মেশিনসই দিলাম, যেহেতু প্লুরাল দিছি। দ্য মেশিনস ড্যাশ আর ওয়ার্কিং ওয়েল। এখন কথা হচ্ছে এখানে আমি ধরো বললাম পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখন কথা হচ্ছে এখানে তার মানে একটা ভার্ব থ্রি প্লাস সামথিং যাওয়া লাগবে, যেটা হচ্ছে নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করতেছে। কি দেওয়া যায়? তুমি কিন্তু জানো কি দেওয়া যায়, চিন্তা করতেছো, মাথায় আসছে না? বহুত প্যাকেট ট্যাকেটের পিছনে দেখছো, বক্স টক্স এর পিছনে মেড ইন জাপান, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ইন্দোনেশিয়া। এটা কি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফ্রেজ না? আমি লিখতে পারি মেড ইন জাপান। বাংলাদেশ দিলাম না, যেহেতু ওয়ার্কিং ওয়েল আছে, রিক্স হয়ে যায়। তো মেড ইন জাপান, এই যে দেখো মেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, জাপান মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। বুঝতে পারছি? তো তারপরে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবো, অনেক সময় হচ্ছে পরীক্ষায় এখানে হচ্ছে আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, দাঁড়াও।
পরীক্ষায় হচ্ছে এইটা দিয়ে দেয়, সেটা হচ্ছে দাঁড়াও, শুধু পার্টিসিপল দিয়ে দেয়। এখন শুধু পার্টিসিপল বললে কিন্তু তোমার হাতে দুইটা অপশন, শুধু পার্টিসিপল বললে তোমার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তুমি কোনটা দিবা? যদি দেখো সাবজেক্ট কাজ করে তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পড়ে দেখো যে সাবজেক্ট কাজ করে নেই, সাবজেক্ট কাজ করে না, তখন তখন হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। বুঝতে পারছি? ওকে, এবার আমাদের কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো পরীক্ষা এসে থাকে, তোমার হচ্ছে এগুলো অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে। যদি পরীক্ষা ডিস্ট্রিবিউটিভ আসে তাহলে মাথায় রাখবে ইচ এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আগেও বলছি অনেক সময় নিউমেরাল আসে, নাম্বার আসে, এরকম টোন দেয়, ওই সময় 1 2 3 এগুলো দিয়ে দিবা। এবার আসি একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পোস্ট মডিফাই দা নাউন। পরীক্ষায় একটা শূন্যস্থান দিয়ে বলতে পারে এই লেখাটা পোস্ট মডিফাই দা নাউন, তখন কি দিবা? এখন কথা হচ্ছে নাউনকে কিন্তু এই যে আমরা পোস্ট মডিফাই কত কিছু পড়ছি না, নাউনকে মডিফাই করে একদম ইজি। পোস্ট মডিফাই দা নাউন মানে হচ্ছে তোমার আরো ভালো, তোমার হাতে অনেক অপশন আছে। কেন? আমি পরীক্ষার হলে আমি একটু আগে শিখছি যে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটা নাউনকে মডিফাই করে, পোস্ট মডিফাই করে। ইউজ রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটাও নাউনকে, নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করে। ইউজ অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফাই, অ্যাডভার্বিয়াল আর অ্যাডভার্ব সেম, প্যারা খেয়াল আপনি, এটাও কি নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করে। আবার ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটাও কি দেখছি নাউনের পরে বসে নাউনে পোস্ট মডিফাই করছে। ইউজ পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটাও সেম নাউনের পরে বসে নাউনের কি নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে বা নাউনকে পোস্ট মডিফাই করছে। এখন কথা হচ্ছে যদি পরীক্ষায় আসে পোস্ট মডিফাই দা নাউন, তাহলে রিল্যাক্স, তুমি এই কয়টা যে কোনো একটা দিলেই হবে, মানে তোমার হাতে অনেক অপশন। যদি পরীক্ষায় বলে পোস্ট মডিফাই দা নাউন, তাহলে কি তুমি এই কয়টার যে কোনো একটা ওই প্যাসেজের অর্থ অনুযায়ী দিয়ে দিবা, তোমার কোনো ভুল নাই। বুঝছো? তোমার হাতে তো হয় প্রিপোজিশনাল দিবা, রিলেটিভ দিবা, অ্যাডভার্বিয়াল দিবা, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিবা বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ একটা দিলেই হলো। অনেক সময় ইনডিফিনিট প্রোনাউন দিতে পারে ব্রেকেটে, আনকমন কিছু টার্ম আছে, তখন হচ্ছে ওয়ান এনি এগুলো দিবা। যদি পরীক্ষায় শূন্যস্থান দেওয়া বলে ইনডিফিনিট প্রোনাউন দাও, তখন কি দিবা? ওয়ান বা এনি। আমাদের প্রিপোজিশন মডিফায়ার আর কিচ্ছু বাকি নেই, আমি তোমায় গ্যারান্টি দিলাম। মানে এইটা যদি তুমি ক্যাপচার করতে পারো, তোমার মডিফায়ার আগামী 10 বছরেও এর বাইরে কিছু আসবে না, বিগত 10 বছরে এর বাইরে কিছু আসে নাই। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, এখন মানে প্রমাণ ছাড়া তো আসলে কথা বলা মুশকিল। তো আমি যদি এখন অনেক বোর্ড প্র্যাকটিস করি তাহলে আজকে ক্লাসটা তো প্রচুর লেট হয়ে যাবে। তো চলো আমি যে কোনো একটা বোর্ড প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে একটা কোশ্চেন সলভ করবো, যে আমরা এতদিন যেটা পড়ছি। চলো এই ঢাকা বোর্ড 2019 কোশ্চেন আগে আমরা একটু ধুপধাপ একটু রিভিশন দিই। প্রথমে পড়ছিলাম ধরো কি ডিটারমিনার পড়ছিলাম। ডিটারমিনার মানে হচ্ছে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, পসেসিভ, ডিস্ট্রিবিউটিভ, নাম্বার, এগুলা, তাই না? আচ্ছা, তারপরে পড়ছি কি প্রি মডিফাই দা নাউন। প্রি মডিফাই দা নাউন মানে শূন্যস্থানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তারপরে বলছি নাউন এডজেক্টিভ, নাউন এডজেক্টিভ বললে শূন্যস্থানে নাউন বসবে। ইউজ নাউন অ্যাজ প্রি মডিফায়ার, নাউন বসবে। ইন্টেন্সিফায়ার বলছি, ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে সো ভেরি টু মাচ, তবে সো ভেরি দিবা বেশি। তারপরে বলছে হচ্ছে আর্টিকেল এ এন দি বসবে, তবে কোথায় এ বসবে আর কোথায় দি বসবে এটাও শিখাইছি, যে চিনে ফেললে, না চিনলে এ, চিনে ফেললে দি, আর উচ্চারণ চেঞ্জ, আর্টিকেলও চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা পড়ছি কি কম্পাউন্ড পড়ছি, কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে দুইটা শব্দ দিবা। তারপর হচ্ছে আমরা পসেসিভ পড়ছি, পসেসিভ হচ্ছে মাই, ইওর, আওয়ার, দেয়ার। তারপর আমরা ডেমোস্ট্রেটিভ পড়ছি, ডেমোস্ট্রেটিভ হচ্ছে চারটা, দিস, দ্যাট, দেস, দোস। দিস দিবা হচ্ছে সিঙ্গুলার প্রেজেন্ট, দোস দিবা হচ্ছে দ্যাট দিবা হচ্ছে সিঙ্গুলার পাস্ট, দেস দিবা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল প্রেজেন্ট, আর দোস দিবা হচ্ছে প্লুরাল পাস্ট। আবার অনেক সময় হচ্ছে ওই যে দিস দ্যাট, দিস হয় নিয়ারের ক্ষেত্রে, দ্যাট হয় ফারের ক্ষেত্রে, দেস হয় নিয়ারের ক্ষেত্রে, দোস হয় ফারের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে গেল, তারপরে আমরা পড়ছি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলে হচ্ছে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস সামথিং। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বলে হচ্ছে ভার্ব থ্রি, আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে ভার্ব থ্রি প্লাস সামথিং। মাঝখানে আমরা একটা জিনিস পড়ছিলাম যে ভার্ব প্লাস আইএনজি কে দুইটা জিনিসই বলে, জিরান আবার পাস্ট পার্টিসিপল। যদি নাউনের মতো কাজ করে তাহলে জিরান, আর নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করলে হচ্ছে কি বলতো পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তারপর আবার কিছু জিনিস পড়ছিলাম যে বেটার কানেক্টেড কোনটা, যেমন তোমার হচ্ছে নলেজের সাথে ইংলিশ যায়, ইনফরমেশনের সাথে এক্সচেঞ্জ যায়, তারপরে হচ্ছে তোমার স্যালারির সাথে হ্যান্ডসাম যায়। বুঝতে পারছো? এই জিনিসগুলো পড়ছিলাম।
আচ্ছা, তারপরে কি বলছি? পোস্ট মডিফাই। পোস্ট মডিফাই কি বলছিলাম মনে আছে? পোস্ট মডিফাই দা ভার্ব। পোস্ট মডিফাই দা ভার্ব মানে হচ্ছে শূন্যস্থানে অ্যাডভার্ব বসবে। তারপরে কি বলছিলাম? ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস সামথিং। তারপরে কি বলছিলাম? তারপরে বলছিলাম হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ মানে হচ্ছে ডাব্লিউএইচ, হু, ওয়াজ, হোম, হুজ, এগুলা ডাব্লিউএইচ প্লাস সামথিং। অবশ্যই ক্লজ থাকা মানে ভার্ব উল্লেখ থাকা লাগবে। তারপরে পড়ছিলাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন প্লাস সামথিং। বুঝতে পারছো? প্রিপোজিশন দিয়ে শুরু হবে, তারপর সামথিং কিছু লিখতে হবে। তারপরে কি পড়ছিলাম? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি ছিল মনে আছে? অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত এক ধরনের বাক্যাংশ যা নাউনের আগে বা পরে বসবে। সাধারণত নাউনের পরেই বসতে পারে এবং নাউন সম্পর্কে তথ্য দিবে এবং তার আগে পরে কি থাকবে? কমা থাকবে। যেমন কাজী নজরুল ইসলাম, কমা আওয়ার রেবেল পোয়েট, কমা শেষ। আচ্ছা, তারপরে ওই যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল পড়ছিলাম, নাউনের পরে বসবে। তারপরে পড়ছিলাম হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ বললে কি বলতো? ইচ, এভরি, এগুলো দিতে হয়। তারপরে পড়ছিলাম ইনডিফিনিট প্রোনাউন। ওই ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে এই যে এনি, ওয়ান, এগুলো দিতে হয়। নিউমেরাল পড়ছিলাম 1 2 3। আর আরেকটা পড়ছিলাম যদি পরীক্ষায় আসে পোস্ট মডিফাই দা নাউন, তাহলে তোমার হাতে অনেক অপশন। কারণ পোস্ট নাউনকে তো বহুত কিছু পোস্ট মডিফাই করতে পারে, যেমন প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ ক্লজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তাই না? অ্যাপোজিটিভ, মানে হিউজ অপশন, তুমি যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে শুধু পার্টিসিপল বলা মানে হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল দিতে পারো, পাস্ট পার্টিসিপল দিতে পারো যদি সাবজেক্ট কাজ করে মনে হয়, মানে একটিভ ভয়েস বা যে সাবজেক্ট সে নিজেই কাজ করছে, মানে সেই কাজটা করছে, তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিবা। আর যদি মনে হয় সাবজেক্ট কাজ করে নাই, তাহলে হচ্ছে পাস্ট পার্টিসিপল দিবা। তবে টেকনিক হচ্ছে ইন্টার ইংলিশে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে 99.99% পার্টিসিপল বলা মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আসে। পুরাটা হচ্ছে আমরা 1-2 মিনিটে পড়ে ফেললাম না। চলো বোর্ড প্র্যাকটিস দেখি। ঢাকা বোর্ড 2019। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। প্রি মডিফাই দা নাউন মানে শূন্যস্থানে কি বসবে? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ দেওয়া যায়? ডেট্রিমেন্টাল। ধুমধাম করে ফেলি। প্রি মডিফাই দা নাউন মানে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসবে। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। বলছে ইন্টেন্সিফায়ার। কি বলছে এখানে? ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে যেন কি? সো ভেরি টু মাচ, তবে সো বা ভেরি দিবা। এখন কথা হচ্ছে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, তাহলে কোনটা দেওয়া বেটার? ভেরি। ইট ইজ ভেরি। ওকে, তারপরে আসি। তো বলছে তারপরে কি বলছেন? যে এটি, হ্যাঁ, সি নাম্বার দেখো। ড্যাশ সাবস্টেন্স মানে পদার্থ। ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অফ দ্য টিউবওয়েল। বলছে ইউজ এ ডেমোনস্ট্রেটিভ। ডেমোনস্ট্রেটিভ মানে যেন কয়টা? চারটা। দিস, দ্যাট, দিস, দোস। কিন্তু কথা হচ্ছে এখানে কি আছে দেখো, এখানে আছে সাবস্টেন্স সিঙ্গুলার আর ইজ দিয়ে বুঝেছে প্রেজেন্ট টেন্স। তাহলে সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স মানে কি? দিস, THIS। তাহলে এখানে কি হবে? দিস। বুঝছে? কি হবে? দিস। আচ্ছা, তারপর আসি। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। দেয়ার আর, আমাদের দেশে কি অনেক গ্রাম আছে না? কোয়ান্টিফায়ার বলছে। কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক বা পরিমাণবাচক। সাম, মেনি, ফিউ, এগুলা। যেহেতু আমাদের দেশে বহুত গ্রাম আছে, তাই আমরা কি দিব? মেনি। এখন ইন ড্যাশ কান্ট্রি পসেসিভ। দেশটা কার? দেশটা আমারও না, দেশটা তোমারও না, দেশটা কার? আমাদের। তাহলে কি পসেসিভ? মাই, ইওর, আওয়ার, দেয়ার। তাহলে কি হবে? আওয়ার। আচ্ছা, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। মনে আছে নাউন অ্যাডজেক্টিভ মানে শূন্যস্থানে কি বসার কথা ছিল? নাউন। মোস্ট অফ কারা টিউবওয়েলের পানি খায়? একটা নাউন দাও। রুরাল দেওয়া যাবে না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে কি? ভিলেজ পিপল। ভিলেজ কিন্তু গ্রাম, একটা নাম, একটা নাউন। তাহলে কি দেওয়া যায়? ভিলেজ। তারপর আসি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। অনেক টিউবওয়েলে পানি খায় আর্সেনিক যেহেতু, তাই হচ্ছে প্রবলেমটা হয়ে যায়। আর্সেনিক প্রবলেমে ভোগে। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। বলছে প্রি মডিফাই দা ভার্ব। ভার্বকে মডিফাই করার ক্ষমতা কার আছে? অ্যাডভার্বের। নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গে হচ্ছে এই সমস্যাটা বেশি দেখা যায় না। বেশি অ্যাডভার্ব কি? মোস্টলি। আরো অনেক হয়, ভালো কথা। মডিফাইতে কিন্তু মাল্টিপল অ্যান্সার হয়, খালি আমি জেনারেলি দিলেও কিন্তু হচ্ছে। জেনারেলি দিলে ভুল না, সাধারণত দেখা যায়। মানে মডিফায়ারে অর্থ মিলতে হবে এবং হচ্ছে ওই সঠিক যে ডিরেকশনে ব্রেকেটটা দেওয়া আছে তা লিখতে হবে। আচ্ছা, তারপরে আসে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। বলছে সরকার হচ্ছে টিউবওয়েল গুলো মার্ক করতেছে যেগুলোতে আর্সেনিক আছে ড্যাশ রেড কালার। লাল কালার কি করে? তুমি এখন বলতে পারো ভাইয়া, আচ্ছা ব্রেকেটে কি বলছে? পার্টিসিপল। আচ্ছা, এটা তো সরকার কাজ করতেছে নিজেই, মানে টিউবওয়েল গুলো মার্ক করতেছে, তাই না? তাহলে তো এখানে এই পার্টিসিপল বলতে কি বুঝাইছে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, যেহেতু শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলছে, ফ্রেজ বলে নাই। শুধু ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন তারা লাল কালার কি করে? মার্ক করে। মার্ক তো দিয়ে দিচ্ছে। তা এখানে কি হবে? এখানে দেখো আবার কালারও দিয়ে দিচ্ছে, কালারিংও তো হয় না। তারা লাল কালার কি করে? পেইন্ট করে। তাহলে পেইন্ট কে আইএনজি করলে কি হয়? পেইন্টিং। পেইন, হ্যাঁ ঠিকই তো লিখছি, পেইন্টিং।
বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসে পিপল শুড বি রিফ্রেন ফ্রম মানে কি জানো? বিরত থাকা। এখানে আরেকটা প্রিপোজিশনের ব্যবহার বলে থাকে, রিফ্রেন এর পর প্রিপোজিশন ফ্রম হয়, রিফ্রেন ফ্রম আর অ্যাবস্টেইন ফ্রম দুইটাই সিনোনিম, তার অর্থ হচ্ছে বিরত থাকা। পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েল, যে টিউবওয়েল গুলো মার্ক করা হয়েছে ওই টিউবওয়েল গুলো থেকে পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে টিউবওয়েলস প্লুরাল আছে, তাহলে ডেমনস্ট্রেটিভ বলছে, খেয়াল করো। যেহেতু এখানে শুড বি আছে তাহলে প্রেজেন্ট এবং প্লুরাল। প্রেজেন্ট প্লুরাল মানে কি? দেইজ, টিএইচ। ডেমনস্ট্রেটিভ মানে তো চারটা, দিস দ্যাট দেস দোস। প্রেজেন্ট প্লুরাল মানে কি? দেইজ, টিএইচইএস, টিএইচইএসই। বুঝছি? মডিফায়ার ওয়ান শট শেষ। আমরা মডিফায়ারের বেসিক পড়লাম, রুলস পড়লাম, বোর্ড প্র্যাকটিসও করলাম। আর মনে হয় না মডিফায়ার কারো কিছু লাগে। ইনশাল্লাহ এইচএসসি প্লাস এডমিশন অল কভার হবে। একটা জিনিস মাথায় রাখবা, মানে ধরো আমি তো সায়েন্স স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো কি হয় জানো? যে কোনো একদিন একটা লেকচার করলে শেষ হয়ে যায়। কিন্তু ইংলিশটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে তোমার ধারাবাহিকতা থাকতে হবে। তুমি ধরো এগুলো লেকচার তো একটার সাথে আরেকটা ক্লাস কানেক্টেড থাকে। হ্যাঁ, ধরো আজকে আমি যদি আধা ঘন্টা পড়াইতাম তাহলে পরের ক্লাসটা আজকে ক্লাসের সাথে কানেক্টেড। এই জন্য তুমি ইংলিশ যেখানেই পড়ো না কেন ওইখানে অবশ্যই তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে। তা না হলে তুমি যদি ইরেগুলার হও বা অনলাইনে কোর্স করো বা অফলাইনে করো, যেখানেই করো না কেন, ধর তুমি যদি ইরেগুলার হও না, তাহলে তুমি পরের দিন আসলে বুঝতে পারবে না যে কি পড়াচ্ছে। তোমাকে ইংলিশ পড়তে হলে কনসিস্টেন্সি রাখতে হবে। ইংলিশ, সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্যই হচ্ছে বাধ্যতামূলক। তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ইউনিভার্সিটির স্বপ্ন দেখো বা যেখানেই দেখো, যদি ভালো করতে চাও, ইভেন তুমি যদি এখন বাংলাদেশের যে অবস্থা, তুমি যদি বাইরে যেতে চাও, ওইখানেও তোমার ইংলিশের নলেজ থাকবে। বুঝতে পারছো? তো মডিফায়ার যদি আমরা এটা খুব ভালো করে বুঝি, আমরা গ্রামার যেমন পারবো, আবার হচ্ছে ইনশাল্লাহ রিটেনেও, যেমন তুমি রিটেন বানায় লিখতেছো, তুমি নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করলা, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব ব্যবহার করলা, এগুলো কিন্তু এই মডিফায়ারের মাধ্যমে পারো। তো আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, প্রোফাইলে শেয়ার দিয়ে রাখো, এবং হচ্ছে আহ ইনশাল্লাহ এরপরে আমরা দ্রুত অন্য কোনো একটা আইটেম নিয়ে হচ্ছে তোমাদের সামনে হাজির হব। ততদিন কুইক টেস্টের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।